আজকে আমরা চ্যাপ্টার 15টা শুরু করব। গত ক্লাসে আমরা ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স এই তিনটার ডেফিনেশন আমরা দেখেছিলাম, পড়েছিলাম, বুঝেছিলাম। আজকে আমরা চ্যাপ্টার 15 এর যে থ্রেড গুলোর কথা আমরা বলেছিলাম গত ক্লাসে, 5টা থ্রেডের কথা, এই থ্রেড গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং প্রত্যেকটা থ্রেডের জন্য কি ধরনের সেফগার্ড আমরা ব্যবহার করতে পারবো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার শুরুতেই আমি বলে রাখছি, এই এমসিকিউ বেসড কোশ্চেনের আগে যে রিটেন এক্সামিনেশন ছিল আইসিএবি তে, সেখানে এই চ্যাপ্টার 15 থেকে প্রতিবার কোশ্চেন আসছে। হ্যাঁ, তো এই চ্যাপ্টারটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি কারণে? তখন কেস বেস কোশ্চেন আসতো, এখান থেকে একটা ছোট্ট কেস তুলে দিত, বলতো এখান থেকে কোন ধরনের থ্রেট অ্যারাইজ করতেছে, অথবা আপনি এই থ্রেটটা মিনিমাইজ করার জন্য কি ধরনের সেফগার্ড অ্যাপ্লাই করবেন। এরকম ছোট ছোট কেস, 3-4টা কেস দিয়ে দিত, সেখান থেকে প্রায় 10 to 15 মার্কস এরকম আসতো আর কি। তো আপনাদের যেহেতু এমসিকিউ বেসড কোশ্চেন, এইখানে কেস আসতে পারে অথবা ডিরেক্ট থ্রেড গুলো সম্পর্কে কোশ্চেন করতে পারে। তো আপনাদের যেটা করতে হবে, এই চ্যাপ্টারের প্রত্যেকটা থ্রেড গুলো কতভাবে অ্যারাইজ করতে পারে, সেটার জন্য কি কি সেফগার্ড অ্যাপ্লাই করতে হবে এবং যে এক্সাম্পল গুলো দেওয়া আছে এগুলো আপনাদের ভালোভাবে বুঝতে হবে, পড়তে হবে, জানতে হবে। যদি কোনো কেস আসে, সেই কেস গুলো পড়ে ভালোভাবে বুঝে সেটার আনসার আপনাকে করতে হবে। যাই হোক, আমি থ্রেড গুলো পড়ানো শুরু করতেছি। তো যদি আমার কথা শুনতে না পান বা অস্পষ্ট হয়, আমাকে একটু ইনফর্ম করবেন কেউ। আজকে প্রথম যে থ্রেডটা আমি পড়াবো এটা হলো সেলফ ইন্টারেস্ট থ্রেড। এই সেলফ ইন্টারেস্ট থ্রেড সম্পর্কে আমরা গত ক্লাসে কিছুটা আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখার চেষ্টা করব কিভাবে এই সেলফ ইন্টারেস্ট থ্রেডটা ক্রিয়েট করতে পারে বা অ্যারাইজ করতে পারে। প্রথম যে কারণটা, সেটাকে বলতেছে ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট। এই ফাইন্যান্সিয়াল ইন্টারেস্টের কারণে সেলফ ইন্টারেস্ট থ্রেডটা ক্রিয়েট করতে পারে। তো ফাইন্যান্সিয়াল ইন্টারেস্টটা কি 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 বলতেছে, যদি কোনো বলতেছে an interest in equity or other security debentures or other instrument of an entity including rights and obligation to acquire such an interest and derivatives directly related to such interest। বলতেছে যদি আমরা এভাবে যদি বোঝার চেষ্টা করি, যারা অডিট টিমের অংশ অর্থাৎ অডিট টিম মেম্বার যারা, তাদের যদি এই ধরনের ডিরেক্ট ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট থেকে থাকে কোনো প্রতিষ্ঠানে, তাহলে সে তার ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, হ্যাঁ, এইগুলো বা প্রফেশনাল ইথিক্স যেগুলো আছে বা কোডস অফ ইথিক্স যেগুলো আছে সেগুলো মেইনটেইন করে সে প্রপারলি সার্ভিসটা প্রোভাইড করতে নাও পারে। এক্ষেত্রে এই ডিরেক্ট ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট বলতে বোঝাচ্ছে, যদি ওই প্রতিষ্ঠানের কোনো শেয়ারে কারো কোনো ইনভেস্ট থেকে থাকে অথবা আদার ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টে যদি কারো কোনো ইন্টারেস্ট থেকে থাকে, সেই ইন্টারেস্ট গুলোর কথা বলা হচ্ছে। যদি আপনারা কেউ একজন কোনো প্রতিষ্ঠান অডিট করতে যান এবং সেটা যদি লিস্টেড এন্টিটি হয়, সেই লিস্টেড কোম্পানির যদি শেয়ার আপনার ক্রয় করা থাকে, তাহলে আপনার একটা ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট ওই প্রতিষ্ঠানের উপর ক্রিয়েট করতে পারে। তো যাই হোক, আমরা একটু দেখবো এই ডিরেক্ট ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট বলতে কি বোঝাচ্ছে। এখানে বলতেছে যে ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট ওন ডিরেক্টলি বাই অর আন্ডার দ্য কন্ট্রোল অফ ইন্ডিভিজুয়াল আর এন্টিটি। যদি ডিরেক্টলি কোনো ইন্ডিভিজুয়াল অথবা এন্টিটি এইটা কি করে থাকে, ওন করে থাকে। সেকেন্ড বলতেছে বেনিফিশিয়ালি ওন থ্রু এ কালেকটিভ ইনভেস্টমেন্ট ভেহিকেল। যদি কোনো কালেকটিভ ইনভেস্টমেন্ট ভেহিকেলের আন্ডারে হয়ে থাকে, স্টেট ট্রাস্ট অর আদার intermediary over which the individual or entity has control or the ability to influence investment decision। যদি কোনো ইনভেস্টমেন্ট ডিসিশনে তাদের সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স থেকে থাকে।
তো এই ডেফিনেশন গুলো আপনাদেরকে একটু কি করতে হবে, মেমোরাইজ করতে হবে। এই ডেফিনেশন গুলো থেকে আপনাকে কোশ্চেন করতে পারে, বলতে পারে যে এটা কিসের ডেফিনেশন, এটা কি ফাইন্যান্সিয়াল ইন্টারেস্টের ডেফিনেশন, ডিরেক্ট ফাইন্যান্সিয়াল ইন্টারেস্টের ডেফিনেশন, এই ধরনের থাকতে পারে। আচ্ছা, এর বাইরে আপনাদের আরো কিছু ডেফিনেশন জানতে হবে। একটা হলো ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার। এই যে ডিরেক্ট ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট যেটাকে বলতেছে, সেই ক্ষেত্রে বলা হচ্ছে ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারও যদি, ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারদের কারো যদি ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট থেকে থাকে, তো এই ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারের ডেফিনেশনে বলা আছে যে স্পাউস অর ইকুইভ্যালেন্ট অর এ ডিপেন্ডেন্ট, এদেরকে কনসিডার করা হবে ডিরেক্ট ফ্যামিলি মেম্বার হিসাবে। আচ্ছা, এরপরে আমি একটা টার্ম ইউজ করেছিলাম ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট পড়ানোর সময়, সেটা হলো অডিট টিম বা অ্যাসুরেন্স টিম। এই অ্যাসুরেন্স টিম বলতে কাদেরকে বোঝাবে, এখানে দেখেন খুব সুন্দরভাবে বলা আছে যে অল মেম্বার্স অফ এঙ্গেজমেন্ট টিম ফ্রম দা অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। একটা অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের সাথে জড়িত সবাইকেই ওই অ্যাসুরেন্স টিমের অংশ হিসেবে কি করা হবে, কনসিডার করা হবে। all other within a firm who can directly influence the outcome of the assurance engagement, বলতেছে যে এই টিমের অংশ নয় এমন কোন ব্যক্তি ওই প্রতিষ্ঠানের হতে পারে যে ডিরেক্ট ইনফ্লুয়েন্স করতে পারে এই ওপিনিয়নটা ড্র করার ক্ষেত্রে। তাহলে আমরা দুইটা ডেফিনেশনের দুইটা অংশ, একটা প্রথম বলতেছে অল মেম্বার, সমস্ত মেম্বারকেই বোঝাচ্ছে যারা এই অ্যাসুরেন্স টিমের সাথে ডিরেক্টলি ইনভলভ, যারা এই সার্ভিসটা প্রোভাইড করতেছে। আপনারা যদি কোনো অডিট করতে যান, আপনারা খেয়াল করবেন সেখানে কে থাকে, সাধারণত পার্টনার থাকেন, পার্টনারের পর যারা ডিরেক্টর থাকতে পারে বা ম্যানেজার থাকতে পারে, জব ইনচার্জ থাকতে পারে, বা তার জুনিয়র যারা আছে অডিট স্টাফ, এরা এই সার্ভিসটা প্রোভাইড করতে পারে, তাই না? এর সাথে বলতেছে যে ফার্মের অন্য কোনো ব্যক্তিও হতে পারে যার ডিরেক্ট ইনফ্লুয়েন্স থাকবে কোথায়, এই ওপিনিয়নটা ড্র করার ক্ষেত্রে। তাহলে এই অ্যাসুরেন্স টিমের ডেফিনেশনটা আপনাকে অবশ্যই কি রাখতে হবে, মনে রাখতে হবে, মেমোরাইজ করতে হবে। কতগুলো ডেফিনেশন আমরা পড়লাম, একটা হলো ডিরেক্ট ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট, ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার, অ্যাসুরেন্স টিম। আচ্ছা, এখন আমরা এই যে সেলফ ইন্টারেস্ট থ্রেটটা ক্রিয়েট করলো ফাইন্যান্সিয়াল ইন্টারেস্টের কারণে, এইটাকে আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি বা সেফগার্ড হিসেবে কি কি বিষয়কে আমরা কনসিডার করতে পারি, সেই সেফগার্ড গুলো আমরা একটু আলোচনা করব। আপনারা অবশ্যই এই সেফগার্ড গুলোর উপর একটু বেশি গুরুত্ব দিবেন, কারণ আপনার এখান থেকে কোশ্চেন আসতে পারে, বলতে পারে যে এই সেলফ ইন্টারেস্ট থ্রেটটা যদি ডিরেক্ট ফিনান্সিয়াল ইন্টারেস্টের কারণে ক্রিয়েট হয়ে থাকে, তাহলে কি ধরনের সেফগার্ড আপনি ব্যবহার করবেন। সেখানে এই কথা বলে সেখানে অপশন দিয়ে দিতে পারে এ বি সি ডি, হ্যাঁ, এই ধরনের অপশন দিয়ে দিতে পারে। সঠিক অপশনটা আপনাকে করতে হবে, সিলেক্ট করতে হবে। যাই হোক, প্রথমে বলছে যে ডিসপোজিং অফ দা ইন্টারেস্ট, যদি কোনো টিম মেম্বারের ডিরেক্ট ফিনান্সিয়াল ইন্টারেস্ট থাকে তাহলে তাকে এটা ডিসপোজ করতে হবে। সেকেন্ড বলতেছে রিমুভিং দ্য ইন্ডিভিজুয়াল ফ্রম দ্য টিম ইফ রিকোয়ার্ড, যদি এমন হয় যে সে যদি তার ডিরেক্ট ফিনান্সিয়াল ইন্টারেস্টটা ডিসপোজ না করে, সেক্ষেত্রে কি করা যেতে পারে, যে তাকে টিম থেকেই রিমুভ করা হতে পারে। থার্ড বলতেছে কিপিং দ্য ক্লায়েন্টস অডিট কমিটি ইনফর্মড অফ দ্য সিচুয়েশন, যদি কারো কোনো ডিরেক্ট ফিনান্সিয়াল ইন্টারেস্ট থেকে থাকে এবং যদি সেটা মেজর হয়, তাহলে তো উপরের দুইটা অপশন আমরা কি করব, অবশ্যই অ্যাপ্লাই করব। এরপর বলতেছে যে যদি কোনো মাইনর হয় বা এমন কোনো প্রয়োজনীয়তা থেকে থাকে যে এই রিস্কটা মিনিমাইজ করার জন্য ওই যে প্রতিষ্ঠান আপনি অডিট করতে যাবেন সেই প্রতিষ্ঠানের অডিট কমিটির সাথে এই বিষয়ে আপনারা আলোচনা করে রাখতে পারেন। ফোর্থ বলতেছে ইউজিং অ্যান এঙ্গেজমেন্ট কোয়ালিটি কন্ট্রোল রিভিউয়ার টু রিভিউ ওয়ার্ক ক্যারিড আউট ইফ নেসেসারি। গতদিনকে ওই যে একটা ডেফিনেশন আপনাদেরকে পড়াচ্ছিলাম, সেখানে বলছিলাম যে নলেজেবল পারসন, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে যদি কোনো নলেজেবল পারসন থাকে যার প্রপার নলেজ আছে এই ফাইলটা রিভিউ করার বা যে কাজটা করতেছে
কোনো একটা অডিট টিম বা অ্যাসুরেন্স টিম সেই কাজটা একজন ইন্ডিপেন্ডেন্ট পার্সন দ্বারা কি করতে হবে, রিভিউ করিয়ে নিতে হবে, সেটাকে বলতেছে এঙ্গেজমেন্ট কোয়ালিটি কন্ট্রোল রিভিউয়ার। সাধারণত একটা প্রতিষ্ঠানের ম্যানেজিং পার্টনার থাকেন, এই ম্যানেজিং পার্টনারের দায়িত্ব হলো একটা সেপারেট ডিপার্টমেন্ট রাখা, কোয়ালিটি কন্ট্রোল বা কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট, যাদের কাজটা হলো কি করা, এই কোয়ালিটি এনশিওর করা যে প্রতিষ্ঠানের যে নিয়ম কানুন মেনে অডিটটা করার কথা সেইগুলো মেনেই সে তারা অডিট করতেছে কিনা। যাই হোক, এখানে বলতেছে যে একজন কোয়ালিটি কন্ট্রোল রিভিউয়ার দ্বারা এই অডিট টিমের কাজগুলো কি করা হতে পারে, রিভিউ করে দেখা যেতে পারে যে তারা তাদের ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, প্রফেশনাল ডিউ কেয়ার বা আমাদের যে কোর্স অফ ইথিক্স গুলো আছে সেইগুলো মেনেই তারা অডিটটা করেছে কিনা, বা অডিট করার জন্য যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং যেগুলো ফলো করে অডিট করার কথা, অথবা দেশে প্রচলিত যে অ্যাপ্লিকেবল লজ এন্ড রেগুলেশন কমপ্লাই করে এই অডিটটা করার কথা, সবকিছুই কমপ্লাই করে তারা কি করেছে কিনা, অডিটটা করেছে কি না, এই আর কি। তাহলে আমরা দেখলাম যে 4টা সেফগার্ডের কথা এখানে বলেছে। প্রথম বলল যদি কারো ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট থাকে, ডিরেক্ট ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট থাকে, তাহলে সেই টিম মেম্বারকে ওই টিম মেম্বারকে বলা যে তার এই ফাইন্যান্সিয়াল ইন্টারেস্টটা ডিসপোজ করতে হবে। তো এই জন্য প্রথমটা বললো ডিসপোজিং দ্য ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট। সেকেন্ডটা বলতেছে যে রিমুভিং দ্য ইন্ডিভিজুয়াল ফ্রম দ্য টিম থেকে কি করা, বাদ দেওয়া। থার্ড বলতেছে যে কিপিং দ্য ক্লায়েন্টস অডিট কমিটি ইনফর্মড অফ দ্য সিচুয়েশন, এবং ফোর্থ বলতেছে ইউজিং এ এঙ্গেজমেন্ট কোয়ালিটি কন্ট্রোল রিভিউয়ার টু রিভিউ ওয়ার্ক ক্যারিড আউট ইফ নেসেসারি। তো আপনারা এই সেফগার্ড গুলো একটু মেমোরাইজ করবেন, পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসতে পারে। স্যার প্রথমটা যে ডিসপোজিং বলছে ওইটার মানে কি, যদি শেয়ার থাকে তাহলে শেয়ার সেল করে দিবে এরকম কিছু, বা লোন থাকলে লোনের টাকাটা পে করে দিবে এরকম, তাই না? রাইট, তার কোনো ডাইরেক্ট ফাইন্যান্সিয়াল ইন্টারেস্টটা থাকতে পারবে না, ঠিক ধরেছেন। আচ্ছা 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 আচ্ছা, যদি স্যার থাকে মানে সে রাখতে চায়, সেক্ষেত্রে মানে কি হবে আলটিমেটলি, এই অডিটটা কি কন্টিনিউ? সেকেন্ড অপশনটা আপনি অ্যাপ্লাই করতে পারেন, তাকে টিম থেকে বাদ দিয়ে দিবে। রাইট, তাহলে একেবারেই আপনি কি করতে পারবেন, এই রিস্কটা কি করতে পারবেন, রিমুভ করতে পারবেন, মিনিমাইজ করতে। যদি স্যার এমন হয় যে আমাদের পার্টনার স্যারেরই আছে তখন স্যার? হ্যাঁ, তাহলে তো এটা আরো কি, এটা তো আরো রিস্কটা হাই রিস্ক, তাই না? পার্টনার স্যার তিনি তার ইন্টিগ্রিটি, ওনাকে তো স্যার আর টিম থেকে বাদ দেওয়া যাবে না স্যার, ওনার তো জন্য তো প্রথম দায়িত্ব লাগবে। হ্যাঁ, উনি কি করবেন, উনি হয়তো অডিটটা নেবেন না, এক অথবা ফার্মের অন্য কোনো পার্টনারকে কি করবেন, অ্যাসাইন করবেন, এঙ্গেজমেন্ট কি করবেন, এঙ্গেজমেন্ট পার্টনার হিসেবে করে দিবে। রাইট স্যার, এটা হইলে হয় স্যার। জি ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এবার আসেন সেকেন্ডটা বলতেছে ক্লোজ বিজনেস রিলেশনশিপস। যদি ক্লোজ বিজনেস রিলেশনশিপ থাকে তাহলে সেলফ ইন্টারেস্ট থ্রেটটা ক্রিয়েট করতে পারে। কিভাবে এই ক্লোজ বিজনেস রিলেশনশিপটা হতে পারে সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করি। বলতেছে যে এই ক্লোজ বিজনেস রিলেশনশিপটা কি, এটা হলো যদি কোনো কমন কমার্শিয়াল ইন্টারেস্ট থাকে আর কি, সেই ক্ষেত্রে ক্লোজ বিজনেস রিলেশনশিপ ক্রিয়েট করতে পারে। এই ক্লোজ বিজনেস রিলেশনশিপের কারণে সেলফ ইন্টারেস্টটা ক্রিয়েট হতে পারে। যাই হোক, এখানে এক্সাম্পল স্বরূপ আপনাদের কয়েকটা ক্লোজ বিজনেস রিলেশনশিপের এক্সাম্পল দেওয়া আছে। প্রথম বলতেছে যদি অপারেটিং এ জয়েন্ট ভেঞ্চার বিটুইন দ্য ফার্ম এন্ড দ্য ক্লায়েন্ট, যদি ক্লায়েন্ট এবং ফার্ম দুইজন মিলে যদি কোনো জয়েন্ট ভেঞ্চার থাকে। সেকেন্ডটা বলতেছে অ্যারেঞ্জমেন্ট টু কম্বাইন ওয়ান অর মোর সার্ভিসেস অর প্রোডাক্টস অফ দ্য ফার্ম উইথ ওয়ান অর মোর সার্ভিস অর প্রোডাক্টস অফ দ্য অ্যাসুরেন্স ক্লায়েন্ট টু মার্কেট দ্য প্যাকেজ উইথ রেফারেন্স টু বোথ পার্টিস। যদি এমন হয় যে কম্বাইন কোন সার্ভিস ক্লায়েন্ট এবং অডিট ফার্ম মিলে যদি কি করে প্রোভাইড করে থাকে। থার্ড বলতেছে ডিস্ট্রিবিউশন অফ মার্কেটিং অ্যারেঞ্জমেন্টস under which the firm acts as a distributor or market
marketer of the assurance client's products or service or vice versa. যাই হোক, এইটা বলতেছে যদি কোনো ডিস্ট্রিবিউটর আর মার্কেটিং এগ্রিমেন্ট থাকে দুইজনের ভেতর, সেক্ষেত্রেও ক্লোজ বিজনেস রিলেশনশিপের কারণে সেলফ ইন্টারেস্ট রেটটা ক্রিয়েট করতে পারে। আদার কমার্শিয়াল ট্রানজাকশনের কারণে ওটা হতে পারে। যাই হোক, এটা আপনাদেরকে একটু কনসিডার করতে হবে যে যদি কোনো ক্লোজ বিজনেস রিলেশনশিপ থাকে সেইটার কারণে আমাদের সেলফ ইন্টারেস্ট রেটটা ক্রিয়েট হতে পারে। এখানে অনেকগুলো বলা আছে, কয়েকটা এক্সাম্পল এখানে বলা আছে, এক্সাম্পল গুলো আমি আপনাদেরকে বললাম কি হতে পারে। আপনারা যদি এমন ভাবে চিন্তা করেন যে আপনি কোনো একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান সফটওয়্যার কি করে বলেন তো, কেউ একজন আমার সাথে একটু বলতে হবে যে একটা সফটওয়্যার কোম্পানির অডিটর আপনি, তাই না? এখন ওই সফটওয়্যার কোম্পানিটা আপনার সাথে, আপনার অডিট ফার্মের সাথে একটা এগ্রিমেন্ট করলো যে আপনার যে সমস্ত ক্লায়েন্ট আছে সেই সমস্ত ক্লায়েন্টে তাদের সফটওয়্যারটা কি করে দিতে হবে, বিক্রি করে দিতে হবে। বিক্রি করে দিলে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন বা নির্দিষ্ট পরিমাণ টাকা পাবেন। তাহলে কি হচ্ছে, এইটার কারণে একটা ক্লোজ বিজনেস রিলেশনশিপ কি বিল্ড আপ হচ্ছে না? ক্রিয়েট হচ্ছে স্যার, রাইট স্যার, বিল্ড আপ হচ্ছে। আচ্ছা, তাহলে এইটার কারণে একটা সেলফ ইন্টারেস্ট রেট ক্রিয়েট করতে পারে, হতে পারে স্যার, রাইট, যেহেতু আমাদের কমন ইন্টারেস্ট আছে। জি কমন স্যার, ইন্টারেস্ট আছে, রাইট। এইটাইকেই বলতেছে ক্লোজ বিজনেস রিলেশনশিপ। যাই হোক, জি এখানে বলতেছে যে সেফগার্ড হিসেবে কি করবেন, বলতেছে আনলেস দ্য ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট ইজ ক্লিয়ারলি ইম্যাটেরিয়াল and the relationship to the firm and its client clearly insignificant। কথাগুলো একটু খেয়াল করেন, বলতেছে যে যতক্ষণ পর্যন্ত না এই ফাইন্যান্সিয়াল ইন্টারেস্টটা ইম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল নয়, এবং বলতেছে এই রিলেশনশিপটা ইনসিগনিফিকেন্ট, an assurance provider should not participate in such a venture with an assurance client। বলতেছে যে যতক্ষণ পর্যন্ত এটা প্রতীয়মান হবে না যে এই ফাইন্যান্সিয়াল ইন্টারেস্টটা ইম্যাটেরিয়াল অথবা এই ক্লোজ বিজনেস রিলেশনশিপটা ইনসিগনিফিকেন্ট, ততক্ষণ পর্যন্ত তারা কি করতে পারবে না, এই জয়েন্ট ভেঞ্চারে কাজ করতে পারবে না। Appropriate safeguards are therefore to end the assurance provisions or to terminate the business relationship। হয় বিজনেস রিলেশনশিপটা কি করতে হবে, টার্মিনেট করতে হবে, অথবা আপনার এই অ্যাসুরেন্স সার্ভিসটা আপনি কি করতে পারবেন না, প্রোভাইড করতে পারবেন না। যাই হোক, এখানে নিচে আর একটু বলা আছে যে পারচেজিং গুডস এন্ড সার্ভিসেস ফ্রম অ্যান অ্যাসুরেন্স ক্লায়েন্ট ইন দ্য অর্ডিনারি কোর্স অফ বিজনেস অন অ্যান আর্মস লেন্থ বেসিস ডাজ নট কনস্টিটিউট এ থ্রেট টু ইন্ডিপেন্ডেন্স। এইটা একটু জানা দরকার যে এই কথাটা, যদি আপনি ওই ক্লায়েন্টের কাছ থেকে কোনো গুডস অথবা সার্ভিস কিনে থাকেন, সেটা যদি অর্ডিনারি কোর্স অফ বিজনেস হয়, অর্থাৎ 8-10 জনের কাছে সে যে টার্মস এন্ড কন্ডিশন ফলো করে বিক্রি করে, সেই টার্মস এন্ড কন্ডিশন ফলো করে যদি আপনার কাছে বিক্রি করে, সেক্ষেত্রে আসলে কোনো ধরনের থ্রেট কি করবে না, ক্রিয়েট করবে না। তো আমরা দেখলাম সেকেন্ডটা যে ক্লোজ বিজনেস রিলেশনশিপের কারণে কিভাবে সেলফ ইন্টারেস্ট থ্রেটটা ক্রিয়েট করতে পারে। থার্ড যেটা বলতেছে এমপ্লয়মেন্ট উইথ অ্যাসুরেন্স ক্লায়েন্ট। হ্যাঁ, তো আপনারা সবাই তো সিএ পড়তেছেন, তাই না? এখন সিসি করতেছেন, সিসি এই কোর্স কমপ্লিটের পরে সবাই তো চাকরি করতে হবে নাকি? হয়তোবা কেউ ফার্মেও চাকরি করতে পারেন বা বাইরে কেউ চাকরি করতে যেতে হবে। সেক্ষেত্রে কি মনে হয় আপনাদের, যে কোনো একটা ক্লায়েন্টে গেলেন, সেই ক্লায়েন্টে যাওয়ার পরে দেখলেন তাদের এনভায়রনমেন্টটা ভালো, কর্ম পরিবেশ ভালো, স্যালারিও ভালো, স্যালারি এন্ড বেনিফিট যেগুলো আছে ভালো, তাহলে আপনার কি ইচ্ছা হতে পারে না যদি এই প্রতিষ্ঠানে আপনি চাকরি করতে পারেন? কি মনে হয় স্যার? হতে পারে, আর এরকম তো হয় স্যার, এরকম তো দেখাই যায় স্যার প্র্যাকটিক্যালি। আচ্ছা, যাই হোক, তো বলতেছে যদি এমপ্লয়মেন্ট উইথ অ্যাসুরেন্স ক্লায়েন্ট, এইটার কারণে সেলফ ইন্টারেস্ট রেট ক্রিয়েট করতে পারে। আচ্ছা, এখানে কি বলতেছে, ইট ইজ অলসো পসিবল দ্যাট স্টাফ মাইট ট্রান্সফার বিটুইন অ্যাসুরেন্স ফার্ম এন্ড এ ক্লায়েন্ট, অর দ্যাট নেগোসিয়েশনস অর ইন্টারভিউজ টু ফ্যাসিলিটেট সাচ মুভমেন্ট মাইট টেক প্লেস, বোথ সিচুয়েশন আর থ্রেট টু দ্য ইন্ডিপেন্ডেন্স। এখানে বলতেছে an assurance team member might be motivated by a desire to impress a future possible employer, or a former partner turned finance director has to master knowledge of the firm system and
প্রসিডিওরস। তো যাই হোক, এখানে দুইটা কথা বলতেছে যে মোটিভেট হইতে পারে ফিউচার এমপ্লয়ার হিসেবে ওই প্রতিষ্ঠানকে কি করতে পারে, কনসিডার করতে পারে, অথবা বলতেছে যে আপনার ফার্মের কোনো পার্টনার যদি ওই প্রতিষ্ঠানের ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে জয়েন করে তাহলে ফার্মের পলিসি প্রসিডিওর সম্পর্কে তার ধারণা থাকতে পারে। তো এইটাই বলতেছে যে এমপ্লয়মেন্ট উইথ অ্যাসুরেন্স ক্লায়েন্ট এই কারণে কি হতে পারে, সেলফ ইন্টারেস্ট থ্রেটটা ক্রিয়েট করতে পারে। তো আমরা কি ধরনের সেফগার্ড আমরা ব্যবহার করতে পারি, এখানে বলা আছে যে ভ্যারিয়াস সেফগার্ডস মে বি কনসিডার্ড। প্রথমে বলতেছে এনশিওরিং দ্য অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট ইজ অ্যাসাইন্ড টু সামওয়ান অফ সাফিসিয়েন্ট এক্সপেরিয়েন্স অ্যাজ কম্পেয়ার্ড উইথ দ্য ইন্ডিভিজুয়াল হু হ্যাজ লেফট। যে বলতেছে যে এমন স্টাফদেরকে আপনার অ্যাসুরেন্স টিমের অন্তর্ভুক্ত করতে হবে যাদের সাফিসিয়েন্ট কি আছে, নলেজ আছে। সেকেন্ডটা বলছে ইনভলভিং অ্যান অ্যাডিশনাল প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট নট ইনভলভড উইথ দ্য এঙ্গেজমেন্ট টু রিভিউ দ্য ওয়ার্ক ডান। যেটা কিছুক্ষণ আগেই বলতেছিলাম যে একজন নলেজেবল পারসন কে দ্বারা কি করতে হবে, ওই অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট টিম যে কাজগুলো করেছে সেই কাজগুলো কি করতে হবে, রিভিউ করিয়ে নিতে হবে আর কি। থার্ড বলছে ক্যারিং আউট এ কোয়ালিটি কন্ট্রোল রিভিউ অফ দ্য এঙ্গেজমেন্ট। কোয়ালিটি কন্ট্রোল রিভিউয়ারকে দিয়ে এই পুরো ফাইলটা কি করতে হবে, রিভিউ করিয়ে নিতে হবে, যাতে কি হয় যে ওই প্রতিষ্ঠানের যে পলিসি প্রসিডিওর ফলো করে কি করার কথা, অডিটটা করার কথা, সেইগুলো ফলো করে কি করা হয়েছে কিনা, অডিটটা করা হয়েছে কিনা, অথবা যে প্রফেশনাল ইথিক্স বা কোডস অফ ইথিক্স এর কথা বলা হচ্ছে সেই প্রফেশনাল ইথিক্স গুলো মেনেই অডিটটা করা হয়েছে কিনা। যাই হোক, তো এইগুলো দ্বারা আমরা কি করতে পারি, এই সেফগার্ড গুলো যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের এই সেলফ ইন্টারেস্ট থ্রেট যেটা ক্রিয়েট করলো এমপ্লয়মেন্ট উইথ অ্যাসুরেন্স ক্লায়েন্টের মাধ্যমে, সেইটাকে আমরা কি করতে পারি, মিনিমাইজ করতে পারি অথবা রিমুভ করতে পারি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলা আছে যে ডুয়েল এমপ্লয়মেন্ট, এই এমপ্লয়মেন্ট উইথ অ্যাসুরেন্স ক্লায়েন্টের আন্ডারে ডুয়েল এমপ্লয়মেন্ট বলছে দ্য সেম পারসন being employed by both an assurance firm and a client is not permitted। এটা পারমিটেড না, একসাথে দুই জায়গায় ডুয়েল এমপ্লয়মেন্ট সে কি করতে পারবে না, রাখতে পারবে না। এটা তো স্যার কোম্পানি একটাই বলছে, এটা হইতে পারবে না স্যার। আচ্ছা, যাই হোক, তো এখানে এই মনে রাখবেন এমপ্লয়মেন্ট উইথ অ্যাসুরেন্স ক্লায়েন্ট এইটার আন্ডারে এটা বলা আছে যে কেউ কি করতে পারবে না, ডুয়েল এমপ্লয়মেন্ট পারমিটেড নয় আর কি। ওকে, আচ্ছা, এরপরে বলতেছে পার্টনার অন ক্লায়েন্ট বোর্ড। বলতেছে যে a partner or employee of an assurance firm should not serve on the board of the assurance client। বলতেছে যে আপনি যে ফার্মে আছেন অথবা যে ফার্ম এই অডিট সার্ভিসটা প্রোভাইড করবে সেই ফার্মের কোনো পার্টনার অথবা এমপ্লয়ি কি বলতেছে যে এখানে দেখেন বলছে যে পার্টনার অর এমপ্লয়ি অফ অ্যান অ্যাসুরেন্স ফার্ম, ওই ফার্মের কথা বলতেছে কিন্তু ওই অডিট টিমের কথা না। ফার্মের কোনো পার্টনার অথবা এমপ্লয়ি কি বলতেছে, শুড নট সার্ভ অন দ্য বোর্ড অফ দ্য অ্যাসুরেন্স ক্লায়েন্ট, ওই ক্লায়েন্টের বোর্ডে থাকতে পারবে না। আচ্ছা, এরপরে বলতেছে ফ্যামিলি অ্যান্ড পার্সোনাল রিলেশনশিপস। এই ফ্যামিলি অ্যান্ড পার্সোনাল রিলেশনশিপের কারণে কি হতে পারে, সেলফ ইন্টারেস্ট থ্রেটটা কি হতে পারে, ক্রিয়েট করতে পারে। তো আমরা ফ্যামিলি অ্যান্ড পার্সোনাল রিলেশনশিপটা এটা পড়ানোর আগে আপনাদেরকে একটা ডেফিনেশন পড়িয়েছিলাম, ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারের ডেফিনেশন। ক্লিয়ার? সবার মনে আছে? কেউ কি বলতে পারবেন ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারের ডেফিনেশনে আমরা কাদের কথা বলেছিলাম, যে কারা ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার হতে পারবে? স্যার স্পাউসের কথা বলছিলেন স্যার, বা যে স্পাউস অর ইকুইভ্যালেন্ট, অর আরেকজন কি বলছিলাম, ডিপেন্ডেন্ট আপনার ইনকামের উপরে। রাইট। এখন আমরা একটু দেখব যে এই ক্লোজ ফ্যামিলি এই ডেফিনেশনটা একটু জানবো, কারণ ফ্যামিলি অ্যান্ড পার্সোনাল রিলেশনশিপ তো এই দুইটা ডেফিনেশন আমাদের জানা দরকার। একটা হলো ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার, আরেকটা হলো ক্লোজ ফ্যামিলি মেম্বার। কারা ক্লোজ ফ্যামিলি মেম্বার? বলতেছে এ প্যারেন্ট চাইল্ড হু ইজ নট অ্যান ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার। বলতেছে ওই যে ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারের যে ডেফিনেশন আমরা পড়িয়েছিলাম সেই তারা নয়, প্যারেন্ট চাইল্ড, হ্যাঁ, এরা তো আছে যে, এবং বলতেছে
হু ইজ নট অ্যান ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার, ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার নয় তারাই হবে কি বলেন তো ক্লোজ ফ্যামিলি মেম্বার। ইয়েস স্যার। আচ্ছা এখন আমরা একটু দেখি যে এই ফ্যামিলি অর ক্লোজ পার্সোনাল রিলেশন বিটুইন অ্যাসুরেন্স ফার্ম এন্ড দ্য ক্লায়েন্ট স্টাফ কুড সিরিয়াসলি থ্রেটেন ইন্ডিপেন্ডেন্স। এটাকে বলতেছে যে ফ্যামিলি অর পার্সোনাল রিলেশনশিপের কারণে সেটা কিসের বেশি থ্রেটটা ক্রিয়েট করতেছে, সেটা বলছে ইন্ডিপেন্ডেন্সের উপর বেশি থ্রেট। কি কারণে? যে আপনি ইন্ডিপেন্ডেন্টলি কাজটা নাও করতে পারেন, ঠিক কিনা? ঠিক স্যার। ওকে আচ্ছা যাই হোক, আচ্ছা এখন বলতেছে যে এই যে ফ্যামিলি আর পার্সোনাল রিলেশনশিপস এর কারণে যে সেলফ ইন্টারেস্ট থ্রেটটা ক্রিয়েট হলো, সেক্ষেত্রে আপনারা সেফগার্ড কি ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে বলতেছে যে এই ধরনের যদি কোনো পার্সোনাল বা ফ্যামিলি রিলেশনশিপ থেকে থাকে আপনার কোনো অ্যাসুরেন্স টিম মেম্বারের, তাই না, সেই ক্ষেত্রে বলতেছে যে তাকে এইটি অ্যাসুরেন্স টিম থেকে কি করতে হবে, রিমুভ করতে হবে আর কি। দেখেন এখানে স্পষ্ট বলেছে যে when an immediate family member of a member of the assurance team, যদি কোনো অ্যাসুরেন্স টিমের কোনো মেম্বারের ফ্যামিলি মেম্বার, তাই না, মেম্বারের কোনো পরিচিত যদি কেউ ওই ক্লায়েন্টে কাজ করে থাকে কি হিসেবে, ডিরেক্টর অর অ্যান অফিসার অর অ্যান এমপ্লয়ি অফ অ্যাসুরেন্স ক্লায়েন্ট, যে কোনো পজিশনই হোক না কেন, in a position to exert significant influence over the subject matter, যে সাবজেক্ট ম্যাটারের উপর আপনি অডিটটা করবেন সেই সাবজেক্ট ম্যাটারের উপর যদি সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স তাদের থেকে থাকে, তাহলে ওই মেম্বারকে, ওই টিম মেম্বারকে কি করতে হবে, রিমুভ করতে হবে টিম থেকে। তাহলে আমরা দেখলাম ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারের ডেফিনেশন এবং ক্লোজ ফ্যামিলি মেম্বারের ডেফিনেশন। তারপর আমরা বোঝার চেষ্টা করলাম যে এই ফ্যামিলি মেম্বাররা যদি যে অ্যাসুরেন্স ক্লায়েন্টকে আপনারা সার্ভিস দিবেন সেই ক্লায়েন্টের যদি ডিরেক্টর অথবা অফিসার অথবা এমপ্লয়ি যে কোনো পজিশনে থাকুক না কেন, তারা যদি সাবজেক্ট ম্যাটারের উপর সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স থাকে তাদের, তাহলে ওই যে মেম্বারের সাথে তাদের সম্পর্ক, সেই মেম্বারকে আপনাকে কি করতে হবে, অ্যাসুরেন্স টিম থেকে রিমুভ করতে হবে। আচ্ছা এখানে আরেকটা কথা বলা আছে যে কি করতে হবে, সেফগার্ড হিসেবে আরেকটা বিষয় আপনাকে কনসিডার করতে হবে। বলতেছে যে ফার্মে একটা কোয়ালিটি কন্ট্রোল পলিসি প্রসিডিওর থাকতে হবে। সেখানে কি থাকতে হবে, যে স্টাফ শুড ডিসক্লোজ if a close family member employed by the client is promoted within the client। বলতেছে যে যদি কোনো অ্যাসুরেন্স টিম মেম্বারের কোনো ক্লোজ ফ্যামিলি মেম্বার যে অ্যাসুরেন্স ক্লায়েন্টে আপনি সার্ভিসটা প্রোভাইড করবেন, সেই ক্লায়েন্টের যদি কোনো ডিরেক্টর এমপ্লয়ি থাকে, সেক্ষেত্রে তাকে কি করতে হবে, আগেই ডিসক্লোজ করতে হবে। অর্থাৎ অডিট টিমে তাকে অংশগ্রহণ করবেন কি, কাকে করবেন কাকে করবেন না, সেটা নির্ভর করতেছে কিসের উপর, একটা অ্যাসেসমেন্টের উপর। অর্থাৎ তাদের কাছ থেকে আপনাকে আগে রিটেন ডিক্লারেশন নিতে হবে যে তাদের কোনো ক্লোজ ফ্যামিলি মেম্বার কোথায় ওই ক্লায়েন্টে কি করে না, চাকরি করে না, বা যে সাবজেক্ট ম্যাটার সেই সাবজেক্ট ম্যাটারের উপর তাদের কোনো কি নাই, ডিরেক্ট ইনফ্লুয়েন্স নাই। এই কারণে বলতেছে যে এইটা ফার্মেই একটা কোয়ালিটি কন্ট্রোল পলিসি বা প্রসিডিওর কি করতে হবে, স্টাবলিশ করতে হবে এই বিষয়ে। আচ্ছা এরপর বলতেছে যে এরপরও বলতেছে যে একজন কোয়ালিটি কন্ট্রোল রিভিউয়ার অথবা একজন নলেজেবল পারসন দ্বারা ওই অডিট টিম যে কাজগুলো করতেছে সেগুলো কি করতে হবে, রিভিউ করিয়ে নিতে হবে আর কি। আচ্ছা তো এখন আপনারা বলেন, এখানে আমি দুইটা ডেফিনেশন পড়ালাম, একটা হলো ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার, একটা হলো ক্লোজ ফ্যামিলি মেম্বার। তো এই দুইটা ডেফিনেশন কি আপনারা মেমোরাইজ করতে পারছেন? কেউ বলতে পারবেন দুইটা ডেফিনেশন এখন?
স্যার ইমিডিয়েট ফ্যামিলি হচ্ছে গিয়ে স্যার এটা স্পাউস হবে, আর হচ্ছে গিয়ে স্যার ডিপেন্ডেন্ট হবে স্যার, মানে আপনার ইনকামের উপরে, আপনার আর্নিং এর উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট। আর হচ্ছে গিয়ে স্যার যেটা হচ্ছে ক্লোজ ফ্যামিলি, সেটা তো বলেই দিছে যে প্যারেন্টস হবে, মানে আমার যে বাবা মা হবে, আর হচ্ছে গিয়ে যে আর যে ফ্যামিলি যে ভাই বোন আছে ওরা হবে। চাইল্ড হবে, ওরা কিন্তু তারা আবার কি হতে পারবে না, যদি বলতেছে যে ওই স্যার ইমিডিয়েট ফ্যামিলি ফ্যামিলি মেম্বার হইতে পারবে না। মেম্বারের অংশ। রাইট, রাইট, ঠিক আছে, থ্যাংক আচ্ছা স্যার, এখানে এখানে স্যার আমাদের একটা কোয়েশ্চেন ছিল স্যার, ইউ। তার মানে কি আমাদের ফ্যামিলির বাইরে আমাদের কাজিন বা এরকম কেউ যদি হয়, আমাদের দূর সম্পর্কের কেউ, তারা থাকলে তো কোনো প্রবলেম নাই, এমপ্লয়ি বা ডিরেক্টর না, কোনো সেখানে কিছু যদি বলা হয়। আছে যদি যদি তাদের কি থাকে, ডিরেক্ট কি থাকে বলেন তো, ইনফ্লুয়েন্স থাকে কোথায়, ওই যে সাবজেক্ট স্যার ম্যাটার। ইয়াতে এই রাইট সাবজেক্ট ম্যাটারের উপরে যে সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স যদি থাকে, জি, জি, জি। তাহলে আচ্ছা, পারবে না, না স্যার? না, না, মানে এইটার অবজেক্টিভটা আপনাকে একটু বুঝতে হবে। সবকিছু যে এখানে স্ট্রিক্টলি থাকবে বলা তা নয়, যে আপনার এখানে বলতেছে ফ্যামিলি এন্ড পার্সোনাল রিলেশনশিপস, তাই না? যদি কারোর সাথে জি আপনার স্যার। হ্যাঁ পার্সোনাল রিলেশনশিপ বিল্ড আপ হয়, এর আগেই তো আমরা একটু আলোচনা করতেছিলাম আপনাদের সাথে, ক্লোজ বিজনেস রিলেশনশিপ আলোচনা করতেছিলাম, তাই না? হ্যাঁ, তো অনেকগুলা এটার কমন ফ্যাক্টর আছে, জি স্যার। অবজেক্টিভ অবজেক্টিভটা হলো যে আপনি যখন কোনো একটা স্টাফকে, হ্যাঁ, অথবা আর্টিকেল স্টুডেন্টকে আপনি অডিট টিম মেম্বার হিসেবে কনসিডার করবেন, তো সেক্ষেত্রে আপনার তার কিছু ব্যাকগ্রাউন্ড অবশ্যই চেক করতে হবে, তাই না? ব্যাকগ্রাউন্ডের ভিতর কি হতে পারে, যে সে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে কিনা, তাই না? তার জি সাথে স্যার। কোনো তার কোনো ক্লোজ ফ্যামিলি মেম্বার অথবা পার্সোনাল রিলেশনশিপ আছে এমন কেউ সেখানে কাজ করে কিনা, তাই না? যে তার উপর কি থাকতে পারে, একটা ইনফ্লুয়েন্স থাকতে পারে, তাই না? সে কি হতে পারে, বায়াস হতে পারে, হ্যাঁ, জি সে স্যার। তার ইন্টিগ্রিটি অবজেক্টিভিটি এইগুলো বজায় রেখে, ইন্ডিপেন্ডেন্স বজায় রেখে সে কি করতে পারে, কাজটা নাও করতে পারে। সেক্ষেত্রে একটা সেলফ ইন্টারেস্ট থ্রেড ক্রিয়েট করতে পারে। এই সেলফ ইন্টারেস্ট থ্রেড যদি থাকে, তাহলে কি আপনি আপনি রাইট ওপিনিয়নটা কি করতে পারবেন না, ড্র করতে পারবেন না, তাই তো? অবজেক্টিভটা কি, অবজেক্টিভটা হলো আমরা যে ওপিনিয়নটা দিব সেটা কি হতে হবে, ফেয়ার হইতে হবে, তাই না? ফেয়ার হইতে হবে, রাইট স্যার। রাইট। ইন্ডিপেন্ডেন্ট তো হইতে হবে। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্টলি সেই ওপিনিয়নটা দিতে হবে। তো এই ওপিনিয়নটা যাতে ফেয়ার দিতে পারেন, হ্যাঁ, এবং টিম মেম্বাররা সবাই এই যে কোডস অফ ইথিকের কথা বলা আছে, এই কোডগুলো ফলো করে অডিট করেছে, হ্যাঁ, সেইটাকে আপনাকে কি করতে হবে, এনশিওর করতে হবে। এবং এইটা করার জন্য বলতেছে যে এই ধরনের রিলেশনশিপের কারণে যদি কোনো থ্রেড ক্রিয়েট করে, সেই থ্রেডটাকে মিনিমাইজ করার জন্য আমাদেরকে কি বিভিন্ন ধরনের সেফগার্ড ইউজ করতে হবে। ইউজ সেই করতে হবে, জি রাইট, স্যার। সেই সেফগার্ডের একটা বললো যে এমন যদি কোনো কারো রিলেশনশিপ থেকে থাকে যেটার কারণে সে বায়াস হতে পারে, সে প্রফেশনাল ইথিক্স গুলো নাও মানতে পারে, তাই না? তাকে কি জি করতে স্যার। হবে, এই টিম থেকে রিমুভ করতে হবে। সেকেন্ডটা বলতেছে ওকে, যে আপনি তো এটা একটা অপশন রিমুভ করার কথা বললো। সেকেন্ডটা বলতেছে যে কোনো টিম মেম্বারকে আপনি কোনো অডিট টিমে অ্যাসাইন করার আগেই অথবা কোনো অ্যাসুরেন্স সার্ভিসে অ্যাসাইন করার আগেই তার কাছ থেকে কি একটা লিখিত ডিসক্লোজার নিতে হবে তার কাছ থেকে, যে এই ধরনের কোনো সম্পর্ক নাই তার সাথে কোনো এমপ্লয়ীদের, তাই না? আচ্ছা, জি স্যার। থার্ড বলতেছে যে আপনি আরো সেফগার্ড হিসেবে আর একটা অপশনও রাখতে পারেন, কোন একজন নলেজেবল পারসন অথবা কোয়ালিটি কন্ট্রোল রিভিউয়ার দ্বারা যে কাজগুলো আপনার ওই অ্যাসুরেন্স টিম করে আনতেছে সেইগুলোকে কি করতে পারেন, আপনি রিভিউ করিয়ে রিভিউ করাই দিতে। নিতে পারেন, জি রাইট, স্যার। রাইট। তো এইগুলো আর কি। জি আচ্ছা, স্যার, থ্যাংক ইউ স্যার। এবার বলতেছে গিফটস এন্ড হসপিটালিটির কথা। গিফটস এন্ড হসপিটালিটির কথা বলতেছে আনলেস the value of the gifts or hospitality are such that a reasonable informed third party, এই যে টার্মস গুলো বারবার আসতেছে এইগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে। আমরা বললাম যে নলেজেবল পারসন, আগের দিন ওই যে বললাম, তারপর বললাম কোয়ালিটি কন্ট্রোল রিভিউয়ার, তারপর ইনফর্মড থার্ড পার্টি। এখানে দেখেন একটা আবার ইউজ করছে কি, যে ইনফর্মড থার্ড পার্টি, হ্যাঁ, বলতেছে যে আনলেস দ্য ভ্যালু অফ গিফটস অর হসপিটালিটি আর সাচ দ্যাট এ রিজনেবল অ্যান্ড ইনফর্মড থার্ড পার্টি weighing all the specific facts and circumstances would consider them
trivial and inconsequential, a firm or a member of assurance team should not accept them. যাই হোক, এটার কথা হলো যদি এইটা কি হয়, যদি ভ্যালুয়েবল না হয়, হ্যাঁ, এবং এইটাকে কে এইটা ভ্যালু, এটা কি ভ্যালুয়েবল নাকি ভ্যালুয়েবল না, হ্যাঁ, সেটা ডিপেন্ড করবে তো বিভিন্ন সিচুয়েশনের উপর, গিফটের উপর ভিত্তি করে, তাই না? সেটা বলতেছে যে একজন রিজনেবল এবং থার্ড পার্টি এটা কি করবে, ডিসাইড করবে। তো এখন আমাদের এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে এই গিফটস এন্ড হসপিটালিটির উপর, সেই এক্সাম্পলটা আমরা একটু দেখি, দেখলে আপনারা আর একটু ক্লিয়ার হবেন আর কি। বলতেছে যদি এটা ভ্যালুয়েবল হয় তাহলে কি করতে পারবে না, এই অ্যাকসেপ্ট করতে পারবে না। স্পষ্টভাবে এখানে বলা আছে, গিফটস এন্ড হসপিটালিটির ক্ষেত্রে বলা আছে যে যদি এটা ভ্যালুয়েবল হয় তাহলে কি বলতেছে, অ্যাসুরেন্স টিম শুড নট অ্যাকসেপ্ট দেম, অ্যাসুরেন্স টিম এটাকে কি করতে পারবে না, অ্যাকসেপ্ট করতে পারবে না। এক্সাম্পলটা আছে 241 পেজে, এখানে বলা আছে দেখেন যে কেট এ ট্রেনি এট ওয়েস্ট এন্ড কোম্পানি, কেটের কথা বলতেছে যে সে ট্রেনি কোথার, ওয়েস্ট এন্ড কোম্পানির চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, ইজ অ্যাটেন্ডিং দ্য ইনভেন্টরি কাউন্ট এট ডিজাইন লিমিটেড। ডিজাইন লিমিটেড একটা প্রতিষ্ঠান, তাদের ইনভেন্টরি কাউন্টে সে কি করলো, অ্যাটেন্ড করছে। এ কোম্পানি দ্যাট ম্যানুফ্যাকচারস ফ্যাশন লাইন্স ফর এ নাম্বার অফ ফেমাস হাই স্ট্রিট স্টোর্স, বলতেছে এই কোম্পানি দ্যাট ম্যানুফ্যাকচার, যেটা ম্যানুফ্যাকচার করে কি, ফ্যাশন লাইন্স ফর এ নাম্বার অফ ফেমাস হাই স্ট্রিট স্টোর্স। ডিউরিং দ্য কোর্স অফ count, the store's manager tells Kate that after the inventory count, staff are entitled to purchase goods at cost to the value of টাকা 30. কে বললো এটা, স্টোর ম্যানেজার কেট কে বললো যে আজকে একটা অফার আছে যে এই কাউন্ট শেষে তারা 30 টাকা মূল্যে তারা কি করতে পারবে, এই গুডস গুলো কি করতে পারবে, পারচেজ করতে পারবে। He invites her to take part of this company park, বলতেছে সেই অফারটায় সে অ্যাটেন্ড করতে পারে। In this case, Kate has not been offered a gift. Kate কে একটা অফার, গিফটের অফার করা হলো না। She has been invited to spend 30 টাকা, তাকে 30 টাকা স্পেন্ড করার কথা বলা হয়েছে। However, the benefit that this would confer on her could be a সাবস্টেনশিয়াল, বলতেছে তারপরও এই বেনিফিটটা সাবস্টেনশিয়াল। কেন সাবস্টেনশিয়াল? given the customary markup in the fashion industry, cost price could be as low as 25% of ultimate selling price. So in effect, Kate would be receiving a benefit of 90 টাকা। সে আসলে 30 টাকায় 90 টাকার বেনিফিট কি করতেছে, গ্রহণ করতেছে। While this is likely to be immaterial and insignificant to the financial statement of Design Limited, বলতেছে যে এই 90 টাকা ডিজাইন লিমিটেডের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের দিকে তাকাইলে এটা খুবই ইনসিগনিফিকেন্ট, বাট it could be significant to the trainee in an audit firm. এটা ওই কেট যে ট্রেনি স্টুডেন্ট তার জন্য কি হতে পারে, সিগনিফিকেন্ট হতে পারে। She may be able to determine herself that the best course of action is not to accept the benefit. বলতেছে যে তার জন্য বেস্ট অপশনটা হতে পারে, সে যেহেতু এটা তার জন্য সিগনিফিকেন্ট, তাহলে সে এই সার্ভিসটা কি করবে না, অ্যাকসেপ্ট করবে না। In this case, a benefit of 90 টাকা is not clearly insignificant. যেহেতু এটা ক্লিয়ারলি ইনসিগনিফিকেন্ট না, অর্থাৎ এটা সিগনিফিকেন্ট কার জন্য, কেটের জন্য, সে একজন ট্রেনি স্টুডেন্ট, সেই ক্ষেত্রে বলতেছে therefore Kate should decline the offer. কেট কি করবে, এই অফারটা ডিক্লাইন করবে। In addition, you should note that this practice could represent an audit risk, as it means that there will be inventory movements after the inventory count but before the end of the year, unless there are strong control over recording these sales. Both inventory and sales could be misstated. Such a benefit to employees is unlikely to cause a material misstatement, but
CAD should probably observe the controls over the cells and make a note of the practice for the audit file. বলতেছে এটা তো CAD এর জন্য সিগনিফিকেন্ট না ইনসিগনিফিকেন্ট, এবং সেই অনুসারে CAD সিদ্ধান্ত গ্রহণ করবে এই অফারটা সে অ্যাকসেপ্ট করবে না রিজেক্ট করবে। যেহেতু এটা সিগনিফিকেন্ট, সেটা কি করবে? রিজেক্ট করবে। এর বাইরেও একটা অডিট অবজারভেশন আসতে পারে, সেটা কি, যে তাহলে এই ইনভেন্টরি কাউন্ট করার সময় যে সেলস গুলো হচ্ছে সেই সেলস গুলো প্রপারলি রেকর্ডেড হচ্ছে কিনা, ইনভেন্টরিতে প্রপারলি রেকর্ডেড হচ্ছে কিনা। তাহলে এখানে কোনো মিস স্টেটমেন্টের সুযোগ আছে কি না, কারণ এখানে মিস স্টেটেড হতে পারে যদি প্রপারলি এই সেলসটা রেকর্ড করা না হয়, ইনভেন্টরিতে এইটা যদি প্রপারলি রেকর্ড করা না হয়, সেই কথাই বলতেছে। তো বলতেছে CAD এক্ষেত্রে কি করতে হবে, এই অডিট রিস্কটা মিনিমাইজ করার জন্য তাকে এই কন্ট্রোল ওভার সেল সিস্টেম অথবা কন্ট্রোল ওভার ইনভেন্টরি সিস্টেমটাকে কি করতে হবে? প্রপারলি অবজার্ভ করতে হবে। এবং এই যে সিস্টেম, এখানে একটা লুপফল আছে বা এখানে মিস স্টেটমেন্টের সুযোগ আছে, হ্যাঁ, ফিগারগুলো মিস স্টেটেড হইতে পারে, সেইটার একটা নোট তাকে নিতে হবে এবং ওয়ার্কিং পেপার ফাইলে এই নোটটা কি করতে হবে? রাখতে হবে আর কি। তো এটা ছিল এক্সাম্পল 241 এর। এক্সাম্পলটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা কনসিডার করবেন, কারণ এক্সাম্পলটা তুলেই আপনাকে আনসার চাইতে পারে আপনার কাছে যে CAD এটা গ্রহণ করবে মতনই কোনো এক্সাম্পল আপনাদেরকে দিতে পারে, সেখান থেকে আপনাদের কাছে আনসার চাইতে পারে। আচ্ছা, এরপর আসেন লোনস এন্ড গ্রান্টির কথা বলতেছে। এক্ষেত্রে বলতেছে এই লোনস এন্ড গ্রান্টি, এই গ্রান্টির এইটা সেলফ ইন্টারেস্ট থ্রেট ক্রিয়েট করতে পারে, তবে এক্ষেত্রে আপনাকে দুইটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে এইটাকে কনসিডার করতে হবে। দৃষ্টিকোণ দুইটা হলো যে এই ক্লায়েন্টের নেচারটা কি, এটা কি ব্যাংকিং অর আদার সিমিলার ইনস্টিটিউশন নাকি আদার দেন ব্যাংকিং অর আদার সিমিলার ইনস্টিটিউশনস। তাহলে কি বললাম, এই লোনস এন্ড গ্যারান্টিজ থেকে যদি কোনো কোশ্চেন আসে এটার দ্বারা সেলফ ইন্টারেস্ট থ্রেট ক্রিয়েট করবে কিনা, সেক্ষেত্রে আপনাকে প্রথমেই দুইটা ভাইটাল সিচুয়েশনকে কনসিডার করতে হবে। নাম্বার 1 বলতেছে যে এটা নেচার অফ দ্য বিজনেসটা কি, হ্যাঁ, যে প্রতিষ্ঠান আপনি অডিট করতে যাচ্ছেন তাহলে তারটা কি এই লোন এন্ড গ্যারান্টি এইগুলোই তার বিজনেসের অংশ, রেগুলার বিজনেস, হ্যাঁ, আর অন্য ক্লায়েন্টের কথা। তো এটা দুই ভাগে ভাগ করেছে। প্রথমটা বললো ব্যাংকিং এন্ড নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এই নেচারের যারা আছে, এবং আদার দেন এই ব্যাংকিং এন্ড নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো আছে। আচ্ছা, এই ক্ষেত্রে দেখেন বলতেছে যে ইফ এ লোন অর গ্যারান্টি অন এ লোন ইজ মেড বাই অডিট ক্লায়েন্ট হুইচ ইজ এ ব্যাংক, then it is not acceptable if the loan is not made under normal lending procedures. বলতেছে যে যদি আপনি যে প্রতিষ্ঠানকে অডিট করতে যাচ্ছেন, ধরেন সেটা এবিসি একটা ব্যাংক, এই ব্যাংকের অডিট আপনি করতে যাচ্ছেন, তাহলে এই ব্যাংক যদি আপনাকে অথবা অডিট টিম মেম্বার কাউকে লোন দিয়ে থাকে, সেই লোনটা যদি নর্মাল বিজনেস ট্রানজেকশনের মতো হয়, অর্থাৎ অর্ডিনারি কোর্স অফ বিজনেস হয়, আর্মস লেন্থ ট্রানজেকশন যেটাকে আমরা বলতেছি, অর্থাৎ অন্য 10 জনের জন্য যে নিয়ম কানুন ঠিক আপনার জন্য সেই নিয়ম কানুন প্রযোজ্য হবে, তাহলে সেই ক্ষেত্রে কোনো ধরনের সেলফ ইন্টারেস্ট থ্রেট ক্রিয়েট করবে না। বাট যদি এই নর্মাল কোর্স অফ বিজনেস, হ্যাঁ, অর্ডিনারি কোর্স অফ বিজনেস যেটা বলতেছে সেই অনুসারে না হয়, অর্থাৎ আপনাকে যদি কোনো আনডিউ ফ্যাসিলিটি আপনাকে দিয়ে থাকে, হ্যাঁ, তাহলে এইটা সেলফ ইন্টারেস্ট থ্রেট ক্রিয়েট করতে পারে। তো মনে করেন যে অন্যান্যদেরকে 7% ইন্টারেস্টের লোন দিচ্ছে পার্সোনাল লোন, আপনাকে অফার করলো যে আপনাকে 4% অথবা 5% ইন্টারেস্টের লোন দিবে, অর্থাৎ 2% কমাই দিবে, তাহলে আপনাকে তো একটা বেনিফিট তারা কি করতেছে, দিচ্ছে। এই বেনিফিটের কারণে আপনার সেলফ ইন্টারেস্ট থ্রেটটা কি হতে পারে, ক্রিয়েট করতে পারে। তাহলে আমরা প্রথম অংশটুকুন যেটা বলতেছিলাম, যদি এটা ব্যাংকিং এন্ড নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হয় এবং সেইটার ক্ষেত্রে যদি নর্মাল কোর্স অফ বিজনেস অর্থাৎ অর্ডিনারি কোর্স অফ বিজনেস এর মাধ্যমে আপনাকে জন্য যদি কোনো লোন বা গ্যারান্টি দিয়ে থাকে, সেক্ষেত্রে কি হবে, এটা সেলফ ইন্টারেস্ট থ্রেট ক্রিয়েট করবে না। কিন্তু যদি আপনাকে কোনো ধরনের বেনিফিট তারা দিয়ে থাকে, অর্থাৎ 8-10 জনের জন্য যে টার্মস এন্ড কন্ডিশন
আপনার জন্য সেটা নয়, আপনাকে একটা বেনিফিট দিল যেটা বলতেছিলাম যে রেট অফ ইন্টারেস্টটা আপনাকে কমাই দিল, তাই না? তো অথবা আপনাকে আরো কোনো কিছু ওয়েভার দিয়ে দিল, সেই ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ইন্টারেস্টটা কি হতে পারে, ক্রিয়েট করতে পারে। অর্থাৎ লোনস এন্ড গ্যারান্টির ক্ষেত্রে সেলফ ইন্টারেস্ট রেটটা আপনাকে ক্রিয়েট করতে পারে। আচ্ছা, আচ্ছা আচ্ছা তারপরও এখানে বলছে যে আপনাদের এই বইয়ের 241-এ বলা আছে যে নরমাল যে কোর্স অফ বিজনেস, হ্যাঁ, অর্থাৎ অন্য 10 জনের জন্য যেটা অ্যাপ্লিকেবল আপনার জন্য সেটা অ্যাপ্লিকেবল, সেই অনুসারে যদি আপনাকে লোন দিয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে কোনো ধরনের থ্রেট নাই। তারপরও বলছে যে এই ক্ষেত্রে আপনাকে একটা সেফগার্ড অ্যাপ্লাই করতে হবে। সেফগার্ডটা কি? সেক্ষেত্রে একজন নলেজেবল পার্সন দ্বারা অথবা কোয়ালিটি কন্ট্রোল রিভিউয়ার দ্বারা আপনার কাজটুকু কি করে দিতে হবে, রিভিউ করিয়ে নিতে হবে। আচ্ছা, এখন দেখেন যদি এটা কোনো ব্যাংক অথবা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন না হয়, সেক্ষেত্রে কি বলতেছে, বলতেছে এই ক্ষেত্রে কি হবে, দ্য সেলফ ইন্টারেস্ট থ্রেট ক্রিয়েটেড উড বি সো সিগনিফিকেন্ট দ্যাট নো সেফগার্ড কুড রিডিউস দ্য থ্রেট টু অ্যান অ্যাকসেপ্টেবল লেভেল unless the loan and guarantee is immaterial to the both the firm or the member of the audit team or the immediate family members or the client। যাই হোক, এই ক্ষেত্রে বলতেছে যে সেই ক্ষেত্রে হবে কি, এই ফাইন্যান্সিয়াল যেটার কারণে যে সেলফ ইন্টারেস্ট রেটটা ক্রিয়েট করবে এটা কি খুবই সিগনিফিকেন্ট হবে। স্যার এটা হাইলি রিস্কি, তাই না স্যার? আচ্ছা, রাইট, ইয়েস। এই জন্য কি বলছে যে finally if the firm or member of the audit team or immediate family member make a guarantee a loan to the client, then the self interest rate created would be so significant that no safeguards could reduce the threat to an acceptable level। তাই না? বলতেছে যে সেই ক্ষেত্রে কোনো ধরনের সেফগার্ড এটা কি করবে না, অ্যাকসেপ্টেবল লেভেল করবে না স্যার, পাস করবে না। তাহলে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে কিছু সেফগার্ড অ্যাপ্লাই করতে হবে। যে টিম মেম্বারের সাথে এই ধরনের লোনস এন্ড গ্যারান্টি, হ্যাঁ, অথবা যদি ফার্মেরও থেকে থাকে তাহলে এইটা কি করতে হবে বলেন তো, রিমুভ করতে হবে। আচ্ছা, এরপর আসেন ওভারডিউ ফিজ। যদি ওভারডিউ ফিজ থেকে থাকে সেক্ষেত্রে কি বলতেছে যে এই ওভারডিউ ফিজের কারণে সেলফ ইন্টারেস্ট রেট ক্রিয়েট করতে পারে। সেক্ষেত্রে বলতেছে যে in a situation where there are overdue fees, the assurance provider runs the risk of in effect making a loan to the client, whereupon the guidance above becomes relevant. Firm should guard against fees build up and being significant by discussing the issues with those charged with governance and if necessary possibility of resigning if overdue fees are not paid। বলতেছে দেখেন এখানে স্পষ্ট বলে দেয়া আছে যে যদি কোনো ওভারডিউ ফি থেকে থাকে সেই ওভারডিউ ফি এর কারণে কি হতে পারে, সেলফ ইন্টারেস্ট রেটটা ক্রিয়েট করতে পারে। বলছে যে এই ওভারডিউ ফি এর ব্যাপারে দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্টের সাথে ডিরেক্টলি কথা বলার জন্য তারা যাতে কি করতে পারে বলেন তো, এই ওভারডিউ ফিটা কি করে দেয়, পরিশোধ করে দেয়। যদি তা না হয় তাহলে আমাদের এই রিস্কটা মিনিমাইজ করা কিনা পসিবল না। সেক্ষেত্রে বলতেছে যে এই ক্ষেত্রে রিজাইন করার কথা বলতেছে এখানে। if necessary the possibility of resigning if overdue fees are not paid, যদি এটা পে না করে তাহলে সেক্ষেত্রে রিজাইন করতে হতে পারে। আচ্ছা, এরপরে দেখেন হাই পার্সেন্টেজ অফ পে অর কন্টিজেন্ট ফি। যদি কোনো হাই পার্সেন্টেজ, হ্যাঁ বলেন স্যার। ওভারডিউ ফিজ মিন্স হচ্ছে কি, মানে আমাদের অডিট ফি যদি ক্লায়েন্টের কাছে পেন্ডিং থাকে, রাইট, সেইটাকে রিস্ক হিসাবে দেখাচ্ছে, তাই তো স্যার? রাইট, রাইট। যে আপনি আর স্যার রিজাইনিং বলতে কি বুঝাইছে স্যার? বলতেছে যদি কোনো ওভারডিউ ফি থেকে থাকে, তাই না, সেটার দ্বারা আমার একটা সেলফ ইন্টারেস্ট রেট তো ক্রিয়েট হচ্ছে। আপনি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবেন না, হয়তোবা ইন্ডিপেন্ডেন্টের জন্য থ্রেট ক্রিয়েট করতেছে, বা কোর্স অফ ইথিক্স মেনে আপনি কাজ করতে পারতেছেন না, সে আপনাকে থ্রেট ক্রিয়েট করতে পারে, হয় না? এক্সাম্পল স্বরূপ যে আপনি কোয়ালিফাইড অপিনিয়ন দিলেন, তারা
এই ওপিনিয়ন যদি কোয়ালিফাইড দেন তাহলে তারা অডিট রিপোর্টটা অ্যাকসেপ্ট করতে আমার টাকাটা আর হ্যাঁ, দিল না স্যার। বা হ্যাঁ টাকাটা নাও দিতে পারে, এই ধরনের এক কারণে আপনার একটা সেলফ ইন্টারেস্ট থ্রেট ক্রিয়েট করতেছে না, তাই না? হইতে তাহলে পারে স্যার। হ্যাঁ স্যার। এইটার কারণে যদি আপনার সেলফ ইন্টারেস্ট থ্রেট ক্রিয়েট করে বা আপনি ইন্ডিপেন্ডেন্টলি যদি কাজ না করতে পারেন, সেক্ষেত্রে বলতেছে তাহলে কি করা যেতে পারে, আপনি এই প্রতিষ্ঠানের অডিট সার্ভিসটা কি করবেন, নাও দিতে পারেন অথবা রিজাইন করতে পারেন। হ্যাঁ, ওই আচ্ছা আচ্ছা প্রতিষ্ঠান স্যার, তার মানে এটা অডিটর করব না স্যার, কন্টিনিউ রাইট করব না। রাইট ওকে কন্টিনিউ স্যার। আপনি জি স্যার। করবেন না। আচ্ছা, এইটা একটু খেয়াল করেন, যদি পার্সেন্টেজ অর কন্টিনিউয়াস ফি হয় সেই ক্ষেত্রে সেলফ ইন্টারেস্ট থ্রেট ক্রিয়েট করতে পারে। তো এই হাই পার্সেন্টেজ অফ ফি, আচ্ছা ওই হাই পার্সেন্টেজ অফ ফি পড়ানোর আগে এই পার্সেন্টেজ অর কন্টিনিউয়াস ফি যেটা আছে, কন্টিনজেন্ট ফি, এটা একটু আগে পড়াই, তারপরে হাই পার্সেন্টেজ অফ ফি এটা পড়াবো। কন্টিনজেন্ট ফি বলতে বোঝাচ্ছে যদি ফিটা প্রি ডিটারমাইন্ড বেসিসে কি করা হয়, ক্যালকুলেট করা হয় রিলেটিং টু দ্য আউটকাম অফ দ্য ট্রানজেকশন অর দ্য রেজাল্ট অফ দ্য সার্ভিস পারফর্ম বাই দ্য ফার্ম। আপনার কি ওপিনিয়ন দিবেন তার উপর বেস করে যদি আপনার অডিট ফিটা কি করা হয়, ক্যালকুলেট করা হয়, তাহলে আপনি কি ইন্ডিপেন্ডেন্টলি আপনার সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন, কি মনে হয়? স্যার তাহলে তো কোয়ালিফাইড করলে 1 টাকাও দিবে না স্যার। আচ্ছা যাই হোক, সেটা আমরা ডিরেক্টলি না বলি, আমরা বোঝার চেষ্টা করি, ঠিক আছে? হ্যাঁ, এটা ডিপেন্ডস অন দা সিচুয়েশন। তো বলতেছে যদি হাই পার্সেন্টেজ অফ ফি বা সরি এই কন্টিনজেন্ট ফি এই ধরনের কোন ধরো ফি স্ট্রাকচার থেকে থাকে, সেক্ষেত্রে বলতেছে a fee that is established by a court or other public authority is not a contingent fee। বলতেছে যদি কোর্ট আগেই কোনো ফি নির্ধারণ করে দেয়, সেই ক্ষেত্রে এটা কন্টিনজেন্ট ফি হিসেবে কনসিডার করা হবে না। ক্লিয়ার? স্যার এমনি তো স্যার এরকম তো স্যার আসলে প্র্যাকটিস করা যাবে না স্যার, মানে আমি অপিনিয়ন দেওয়ার উপর তো ফি তো আর নির্ধারণ হইতে পারে না। আচ্ছা যাই হোক, সেটাই এখানে বলতেছে, এগুলো তো একটা থ্রেড, কি কি কারণে থ্রেড অ্যারাইজ করতে পারে বা ক্রিয়েট করতে পারে সেটার একটা অংশ বলতে, যদি কন্টিনজেন্ট ফি এই ধরনের বেসিসে কোনো ফি ক্যালকুলেট করা হয়, সেই ক্ষেত্রে আপনার কি হতে পারে, সেলফ ইন্টারেস্ট থ্রেডটা ক্রিয়েট করতে হতে পারে। জি বা অ্যারাইজ জি করতে স্যার। পারে। বুঝতে পারছেন? জি স্যার। তো এখানে স্পষ্ট বলে দিয়েছে এ ফার্ম শ্যাল নট এন্টার ইনটু দ্য এনি ফি অ্যারেঞ্জমেন্ট ফর এ অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট আন্ডার হুইচ দ্য অ্যামাউন্ট অফ ফি ইজ কন্টিনজেন্ট on the basis of assurance work or on items that are subject matter of the assurance engagement। তাহলে কি বলে দিচ্ছে যে আপনি এই কন্টিনজেন্ট ফি বা প্রি ডিটারমাইন্ড ফি বেসিসে কি করতে পারবেন না, এই ধরনের পেমেন্ট টার্মে আমরা যাব না স্যার। যেতে পারবেন না, রাইট? যার কারণে কি হতে পারে, সেলফ ইন্টারেস্ট থ্রেটটা ক্রিয়েট করতে পারে আর কি। পারে স্যার। জি স্যার। ওকে। আচ্ছা এবার আসেন হাই পার্সেন্টেজ অফ ফি। এটা বলতে বোঝাচ্ছে যে মনে করেন আপনার কোনো একটা ক্লায়েন্টের উপর যদি আপনার হাইলি ডিপেন্ডেন্স থাকে, হাই পার্সেন্টেজ অফ ফি বলতে বোঝাচ্ছে যে আপনি মনে করেন আপনার টোটাল একটা ফার্মের রেভিনিউ হলো টোটাল 100 টাকা, সেই 100 টাকার ভিতর 30% অথবা 40% আসে একটা ক্লায়েন্ট থেকে, তাই না? তাহলে যদি একটা ক্লায়েন্ট থেকে আপনার 40% ইনকাম হয়, হ্যাঁ, তাহলে সেই ক্লায়েন্টের উপর আপনার একটা ডিপেন্ডেন্সি ক্রিয়েট করে না, কি মনে হয় আপনার? কেউ একজন? জি স্যার। ওকে, তাহলে এই যদি আপনার এই ধরনের ডিপেন্ডেন্সি থাকে কোনো ক্লায়েন্টের উপর, তাহলে আপনি কি সেখানে ফেয়ার ওপিনিয়ন দিতে পারবেন, কি মনে হয়? না স্যার, দেয়া যাবে না। রাইট। তো সেই ক্ষেত্রে বলতেছে যে এই ডিপেন্ডেন্সিটা আপনাকে কি করতে হবে, কমিয়ে আনতে হবে, যাতে আপনি কি ফেয়ারলি আপনার ওপিনিয়নটা কি করতে পারেন, প্রোভাইড করতে পারেন, রাইট? এখানে বলতেছে দেখেন, এখানে স্পষ্ট বলেছে এ ফার্ম শুড বি অ্যালার্ট টু দ্য সিচুয়েশন arising where the total fees generated by an assurance client represent a large portion of firm's total fees. Factors such that the structure of the firm and the length of time it has been trending will be relevant
in determining whether there is a threat to independence বলতেছে যে এখন যদি আপনি হাই পার্সেন্টেজ অফ ফিজ হয় সেটার কারণে আপনার কোনো ইন্ডিপেন্ডেন্সে কোনো ধরনের থ্রেট আছে কিনা সেটা আপনাকে কি করতে হবে অ্যাসেস করতে হবে আচ্ছা সেফগার্ড হিসেবে কি কি বলতেছে ডিসকাসিং দ্য ইস্যু উইথ দ্য অডিট কমিটি এই অডিট কমিটির সাথে আপনার এই বিষয়টা ডিসকাস করতে হবে যে আপনার এই হাই পার্সেন্টেজ অফ ফির কথা কার সাথে ডিসকাস করবেন ওই অডিট কমিটির সাথে আপনি ডিসকাস করতে পারেন টেকিং স্টেপস টু রিডিউস দ্য ডিপেন্ডেন্সি অন দ্য ক্লায়েন্ট বলতেছে যে আপনি এই একটা ক্লায়েন্টের উপর থেকে এই ডিপেন্ডেন্সিটা আস্তে আস্তে কি করতে হবে আপনাকে কমাইতে হবে তা নাহলে তো আপনার গোয়িং কনসার্ন থ্রেটও ক্রিয়েট করতে পারে তাই না একটা ক্লায়েন্ট যদি আপনার সাথে এগ্রিমেন্ট গুলো আর কি কন্টিনিউ না করে তাহলে প্রতিষ্ঠানের এই 40% ইনকাম কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে সেজন্য বলতেছে টেকিং স্টেপস টু রিডিউস দ্য ডিপেন্ডেন্সি অন দ্য ক্লায়েন্টের উপর থেকে এই ডিপেন্ডেন্সিটা আপনাকে কি করতে হবে কমিয়ে আনতে হবে অবটেইনিং অ্যান এক্সটার্নাল ইন্টারনাল কোয়ালিটি কন্ট্রোল রিভিউয়ার বলতেছে যে কোয়ালিটি কন্ট্রোল রিভিউয়ার মাধ্যমে সেটা ইন্টারনাল হতে পারে এক্সটার্নাল হতে পারে যে কাউকে দিয়ে এই কাজগুলো কি করতে হবে রিভিউ করিয়ে নিতে হবে এবং ফাইনালি বলতেছে কনসাল্টিং এ থার্ড পার্টি সার্চ অ্যাজ আইসিএবি চাইলে থার্ড পার্টি আইসিএবির সাথে কি করতে পারেন এই বিষয়ে আপনারা আলোচনা করতে পারেন অর্থাৎ ফার্মের কথা বলতেছে আইসিএবির সাথে এটা আলোচনা করতে পারেন ওকে আচ্ছা লাস্ট ওয়ান বলতেছে লো বলিং তো লো বলিং এর সাথে আপনারা সবাই পরিচিত আছেন কি ঠিক কিনা কেউ বলতে পারেন লো বল বলতে কি বোঝেন কেউ একজন না স্যার আপনি একটু বলে দেন আচ্ছা যাই হোক আমি একটু এই অ্যাসুরেন্স এর বাইরে যে একটু কথা বলি যে আপনারা তো ক্রিকেট খেলা দেখেন সাধারণত তাই না জি জি স্যার স্যার তাই না তো একজন ফাস্ট বোলার হঠাৎ করে খুব দ্রুত গতিতে বল করে হঠাৎ করে একটা স্লো বল করলো তখন তাকে কি বল বলি আমরা বলেন তো স্লোয়ার বল স্যার এটা লো বল তাই না অনেক সময় বলি না জি স্যার জি স্যার আচ্ছা, যাই হোক ক্রিকেটের কথা ভুলে যান আমরা এবার অ্যাসুরেন্সে ফিরে আসি যে এখানে লো বলিং বলতে বোঝাচ্ছে যে আপনি যে কোডটা করবেন অডিট করার জন্য অডিট ফিটা নির্ধারণ করবেন সেটা যদি অন্যান্যদের থেকে অনেক কম হয়ে থাকে মনে করেন 3টা বা 4টা ফার্ম তারা কোটেশন দিল একটা ফার্ম 5 লাখ টাকা একটা ফার্ম 6 লাখ টাকা একটা ফার্ম দিল মাত্র 2 লাখ টাকা তাই না তাহলে ওই দুইটা ফার্মের থেকে এই ফার্মের যে ফিটা কোট করলো কত কত টাকা ডিফারেন্স বলেন তো স্যার 3 লাখ টাকা স্যার 3 থেকে 4 লাখ টাকা হলো ডিফারেন্স এইটাকেই বলতেছে লো বল আর কি লো বলিং ক্লিয়ার তাহলে এই লো বলিং যদি হয় তাহলে কি হতে পারে যে আপনি এত কম টাকায় কোট করলেন আপনি কি আপনার এই কোয়ালিটি মেইনটেইন করে এই অডিট সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন কি না ফার্মের ঠিক কি না? ডিমান্ড কমে যায়
ওকে, তো লো বলিং যদি হয় সেক্ষেত্রে কি করতে হবে? এখানে দুইটা সেফগার্ডের কথা বলা আছে, বলছে যে মেইনটেনিং রেকর্ড such that the firm is able to demonstrate that appropriate staff and time are spent on the engagement। বলতেছে যে অ্যাপ্রোপ্রিয়েট স্টাফ অর্থাৎ নলেজেবল পারসন বা যে রিসোর্স পারসন ইউজ করার কথা সেই রিসোর্স পারসন এবং প্রপার টাইম, যত টাইম দিয়ে অডিটটা করার কথা টাইম দিয়ে অডিটটা করা হয়েছে কিনা, আর কমপ্লাইং উইথ অল অ্যাপ্লিকেবল অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড গাইডলাইন্স এন্ড কোয়ালিটি কন্ট্রোল প্রসিডিউরস। যে স্ট্যান্ডার্ড ফলো করে অডিট করার কথা বা কোয়ালিটি কন্ট্রোল প্রসিডিউর গুলো ফলো করার কথা সেইগুলো ফলো করেই অডিট করা হয়েছে কি না। যাই হোক, তাহলে আমরা দেখলাম যে সেলফ ইন্টারেস্ট থ্রেটটা ক্রিয়েট করতে পারে কি কিভাবে? ফাইন্যান্সিয়াল ইন্টারেস্টের মাধ্যমে, ক্লোজ বিজনেস রিলেশনশিপস এর মাধ্যমে, এমপ্লয়মেন্ট উইথ অ্যাসুরেন্স ক্লায়েন্টের মাধ্যমে, পার্টনার অন ক্লায়েন্ট বোর্ড, ফ্যামিলি অ্যান্ড পার্সোনাল রিলেশনশিপের মাধ্যমে, গিফটস অ্যান্ড হসপিটালিটি, লোনস অ্যান্ড গ্যারান্টিজ, ওভারডিউ ফিজ, কন্টিজেন্ট ফিজ, হাই পার্সেন্টেজ অফ ফিজ, লো বলিং। তাহলে এই 11টা কথা এখানে বলা হয়েছে, তাই না? দেখছেন আপনারা? জি স্যার, তাহলে এইগুলো আপনাদের কি করতে হবে এখন? মেমোরাইজ একদমই স্যার, গো থ্রু করতে হবে। জি স্যার, নয়তো জানা যাবে না এটা আসলে কোনটার সাথে রিলেটেড। রাইট। ওকে, আচ্ছা আজকে আমার ক্লাস কয়টা? একটা না দুইটা? স্যার দুইটা। আচ্ছা, রুটিনে মনে হয় দুইটা দিয়েছে, আগে তো একটা ছিল, আজকে মনে হয় দুইটা করে দিয়েছে, তাই না? আচ্ছা। জি স্যার, আপনার একাই আজকে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন একটা ব্রেক নিয়ে নিই। হ্যাঁ, তো আমরা ফিরবো কয়টায়? 20 মিনিট স্যার। ওকে, তাহলে আমরা 8:40 তে আমরা জয়েন করব, ঠিক আছে? ওকে স্যার। Okay, sir. আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? Yes, sir. ওকে, আমরা শুরু করি। আমরা সেলফ ইন্টারেস্ট থ্রেটটা শেষ করলাম, এখন আমরা পড়বো সেলফ রিভিউ থ্রেট। আমাদের যে 5টা থ্রেটের কথা বলছিলাম তার সেকেন্ড থ্রেটটা হলো সেলফ রিভিউ থ্রেট। প্রথম এই সেলফ রিভিউ থ্রেটটা কিভাবে ক্রিয়েট করতে পারে সেক্ষেত্রে বলতেছে সার্ভিস উইথ অ্যাসুরেন্স ক্লায়েন্ট। যদি অ্যাসুরেন্স ক্লায়েন্টের সার্ভিস উইথ অ্যাসুরেন্স ক্লায়েন্ট, এই সার্ভিস উইথ অ্যাসুরেন্স ক্লায়েন্টের মাধ্যমে কি হতে পারে? সেলফ রিভিউ থ্রেটটা ক্রিয়েট হতে পারে। কি বলছে এখানে? বলছে যে individual who have been a director or officer of the client or an employee in a position to exert direct or significant influence over the subject matter information of the assurance engagement in the period under review or the previous 2 years should not be assigned to the assurance team। বলতেছে যে অ্যাসুরেন্স টিমের যারা মেম্বার হবে তারা এই রিভিউ এর সময়, স্যার আপনার ভয়েসটা স্যার ক্লিয়ার আসতেছে না। আচ্ছা এখন শুনতে পাচ্ছেন আপনারা? সাউন্ডটা স্যার অনেক কম। স্যার এখন ক্লিয়ার স্যার। No, sir. Clearly আছে। আচ্ছা ওকে, ঠিক আছে। তো এখানে বলতেছে যে অ্যাসুরেন্স টিমের যারা মেম্বার হবে তারা যে ক্লায়েন্টকে এই অ্যাসুরেন্স সার্ভিসটা প্রোভাইড করবে, এই প্রোভাইড করার সময় অথবা তার পূর্ববর্তী আগে 2 বছর যদি ওই প্রতিষ্ঠানের সে কি করে ওই প্রতিষ্ঠানের এমপ্লয়ি হিসেবে কাজ করে থাকে, তাহলে সে তাকে কি করা যাবে না? এই অ্যাসুরেন্স টিমের অংশ হিসেবে গণ্য করা যাবে না। বলতেছে যে here the key threat is self review where a member of engagement team has to report on work they prepared originally। বলতেছে যে এমন হতে পারে যদি ওই ব্যক্তিকে অ্যাসুরেন্স টিমের অংশ করা হয় তাহলে সে যখন ওই ক্লায়েন্টে
চাকরি করত, হ্যাঁ, যখন এমপ্লয়ি ছিল তখন সে যে ডকুমেন্টগুলো প্রিপেয়ার করেছে বা যে কাজগুলো করেছে সেই কাজগুলোই সে আবার কি করতে পারে, রিভিউ থাকতে পারে। যেহেতু সে নিজে ওই কাজগুলো করেছে, আবার নিজেই যদি সেগুলো রিভিউ করে সেক্ষেত্রে ফেয়ার ওপিনিয়ন সে নাও দিতে পারে। সেলফ রিভিউ থ্রেডটা এদের দ্বারা কি হতে পারে, ক্রিয়েট করতে পারে। এক্ষেত্রে বলতেছে obtain a quality control reviewer of the individual work on assignment, discuss the issue with the audit committee। বলতেছে এক্ষেত্রে সেফগার্ড ব্যবহার করতে হবে। সেফগার্ড গুলো কি? সেফগার্ডটা হলো যে কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার বা কোয়ান্টন ডিরেক্টর দ্বারা কি করতে হবে, এই অ্যাসাইনমেন্টের যে কাজগুলো করা হয়েছে সেই কাজগুলো রিভিউ করিয়ে নিতে হবে। সেকেন্ডটা বলতেছে যে যদি এমন কোনো ইস্যু থেকে থাকে যেটার দ্বারা এই সেলফ রিভিউ থ্রেডটা ক্রিয়েট করতেছে, সেইটা অডিট কমিটির সাথে কি করতে হবে, আলোচনা করতে হবে আর কি। আচ্ছা, সেকেন্ডটা বলতেছে প্রিপেয়ারিং অ্যাকাউন্টিং রেকর্ডস এন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে এটা পড়ার পর যেটা আপনারা বোঝার কথা আপনাদের, যে আপনার ফার্ম বা প্রতিষ্ঠান যদি কি করে থাকে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে থাকে এবং সেই প্রতিষ্ঠানের যদি অডিট আপনার ফার্মই করে, তাহলে সেলফ রিভিউ থ্রেড কি হতে পারে, ক্রিয়েট করতে পারে। কেন, কেউ কি বলতে পারবেন? স্যার আমরা যদি আমি মানে আমাদের ফার্ম থেকেই যদি এই কাজটা করা হয় বা যদি হচ্ছে কি স্যার এফএসটা প্রিপেয়ার করে দেওয়া হয়, তাহলে স্যার আমি আমার ভুল তো হয়তো ধরতে পারবো না, বা ধরার ক্ষেত্রে স্যার আমার ওই যে যে মানে আমার যে ইন্ডিপেন্ডেন্টলি যে কাজ করার যে ব্যাপারটা, ইন্টিগ্রিটি রাখার যে ব্যাপারটা, অনেস্টিটা হয়তো থাকবে না স্যার। ইউ আর রাইট, যে আপনি যদি ক্লায়েন্টের অ্যাকাউন্টিং রেকর্ড যদি আপনার ফার্ম কি করে থাকে, সার্ভিসটা প্রোভাইড করে থাকে, অথবা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের সার্ভিসটা প্রোভাইড করে থাকে, সেক্ষেত্রে আপনি আপনার নিজের ভুলগুলো কি যে ধরবেন, কি মনে হয়, সেক্ষেত্রে একটা সেলফ রিভিউ থ্রেডটা ক্রিয়েট করতে পারে, তাই না? তাহলে ক্লায়েন্টকে যদি বলেন যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা সঠিকভাবে প্রিপেয়ার করা হয় নাই বা অ্যাকাউন্টিং রেকর্ডটা সঠিকভাবে রাখা হয় নাই, তখন ক্লায়েন্ট কি বলবে, যে এই আপনার ফার্মে তো এটা করে দিচ্ছে। হ্যাঁ, আপনি তৈরি করেছেন, তাই না? আচ্ছা, যাই হোক, এখন আমরা বইতে ফিরে আসি। এখানে বলছে দেয়ার ইজ এ ক্লিয়ারলি সিগনিফিকেন্ট রিস্ক অফ সেলফ রিভিউ থ্রেড ইফ দ্য ফার্ম প্রিপেয়ার্স অ্যাকাউন্টিং রেকর্ড এন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এন্ড দেন অডিটেড এন্ড রিভিউজ দেম। বলতেছে on the other hand, auditors routinely assist management with the preparation of financial statement, give advice about accounting treatment and journal entries. Assurance firm must analyze the risks arising and put safeguard in place to ensure that the risk is at an acceptable level. বলতেছে সেফগার্ড কি কি থাকতে হবে। এক নম্বর বলতেছে ইউজিং স্টাফ মেম্বার আদার দ্যান অ্যাসুরেন্স টিম মেম্বার টু ক্যারি আউট দ্য ওয়ার্ক। সেকেন্ডটা বলতেছে ইমপ্লিমেন্টিং পলিসি প্রসিডিওর টু প্রহিবিট দ্য ইন্ডিভিজুয়াল প্রোভাইডিং সাচ সার্ভিস ফ্রম মেকিং এনি ম্যানেজারিয়াল ডিসিশন অন বিহাফ অফ দ্য অ্যাসুরেন্স ক্লায়েন্ট। থার্ড বলতেছে requesting the source data for the accounting entries to be originated by the assurance client and requiring the understanding assumptions to be originated and approved by the assurance client. বলতেছে যে ওকে, এই ক্ষেত্রে কি করতে হবে, যদি কোনো ধরনের সার্ভিস আপনারা ওই প্রতিষ্ঠানে দিয়ে থাকেন, সেক্ষেত্রে বলতেছে যে সেপারেট টিম বা সেপারেট টিম মেম্বার ব্যবহার করতে হবে। যে টিম মেম্বার কোনো একটা সার্ভিস প্রোভাইড করেছে, সেই টিম মেম্বার ওই অডিট টিমের কি হতে পারবে, অডিট টিমের মেম্বার হতে পারবে না। তারপরে বলতেছে যে একটা পলিসি এবং প্রসিডিওর ইমপ্লিমেন্ট করতে হবে, যে কি, যে আপনারা এই সার্ভিসটা শুধু প্রোভাইড করবেন, কিন্তু মেজর ডিসিশনটা নিবে কে, মেজর ডিসিশন নিবে ওই প্রতিষ্ঠানের দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট। থার্ড বলতেছে যদি কোনো অ্যাসাম্পশন, হ্যাঁ, অথবা যদি কোনো ডিসিশন গ্রহণ করতে হয়, সেইটাকে বলতেছে সেইটাকে অ্যাপ্রুভ করবে কে, ওই অ্যাসুরেন্স ক্লায়েন্ট করবে। রাইট রাইট।
তাহলে এইগুলোর দ্বারা আমরা কি করতে পারি, এগুলোর দ্বারা আমরা আমাদের এই থ্রেডটাকে কি করতে পারি, মিনিমাইজ করতে পারি বা এলিমিনেট করতে পারি। আচ্ছা যাই হোক, আমাদের যে বিসেক এর নোটিফিকেশন আছে সেখানে বলা আছে ফার্ম শুড নট প্রিপেয়ার accounts, financial statement or perform other non-audit services for a listed client. লিস্টেড ক্লায়েন্টের ক্ষেত্রে ফার্মগুলো এই অডিট করার পাশাপাশি এই অ্যাকাউন্টস প্রিপারেশন বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অথবা অন্যান্য নন অডিট সার্ভিসটা কি করতে পারবে না, প্রোভাইড করতে পারবে না আর কি। আচ্ছা এরপর দেখেন ভ্যালুয়েশন সার্ভিসেস বলতেছে যে if the firm performs a valuation that will be included in financial statement audited by the firm, a self-review threat arises. বলছে যদি কোনো ফার্ম এই ভ্যালুয়েশন সার্ভিস দিয়ে থাকে সেক্ষেত্রে কি হতে পারে, সেলফ রিভিউ থ্রেট ক্রিয়েট করতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে যদি ভ্যালুয়েশন সার্ভিস প্রোভাইড করে থাকে সেক্ষেত্রে বলতেছে যে আপনাকে কিছু সেফগার্ড অ্যাপ্লাই করতে হবে। প্রথম সেফগার্ডের কথা বলতেছে সেকেন্ড পার্টনার রিভিউ, অন্য একজন পার্টনার দ্বারা আপনার কি করতে হবে, আমরা বলি এই সেকেন্ড পার্টনার রিভিউ, অন্য একজন পার্টনার কি করবে, এই অডিট টিম যে কাজগুলো করছে সেই কাজগুলো রিভিউ করবে আর কি, ভ্যালুয়েশনটা রিভিউ করবে, রাইট? হ্যাঁ না শুধু ভ্যালুয়েশন নয়, যাবতীয় কাজের কথাই বলতেছে। হ্যাঁ পুরো অডিটটা তারা রিভিউ করবে ইন্ডিপেন্ডেন্টলি। সেকেন্ডটা বলতেছে confirming that the client understand the valuation and the assumption used, যে ভ্যালুয়েশনটা করা হয়েছে এবং ভ্যালুয়েশনটা করতে যে অ্যাসাম্পশন গুলো ইউজ করা হয়েছে সেইগুলো সম্পর্কে ক্লায়েন্টের ম্যানেজমেন্টের কি ধারণা আছে, তারা সেই অ্যাসাম্পশন গুলো সম্পর্কে তারা অবগত, যে ভ্যালুয়েশন রিপোর্টটা প্রোভাইড করা হচ্ছে সেইটা সম্পর্কে সম্মুখ ধারণা তাদের আছে। ensure the client acknowledges responsibility for the valuation, ক্লায়েন্টকে অ্যাকনলেজ করতে হবে তাদের এই ভ্যালুয়েশনের পুরো পূর্ণাঙ্গ রেসপন্সিবিলিটিটা কার, ওই প্রতিষ্ঠানের দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্টের। ইউজিং সেপারেট পার্সোনেল ফর দ্য ভ্যালুয়েশন দ্য অডিট, যে অডিট টিমের মেম্বাররা এই অডিট অ্যাসাইনমেন্টের সাথে যুক্ত থাকবে তারা ভ্যালুয়েশন সার্ভিসের সাথে কি করতে থাকতে পারবে না, যুক্ত থাকতে পারবে না। অর্থাৎ যে টিমটা ভ্যালুয়েশন সার্ভিসটা দিয়ে আসছে সেই টিমের কেউ অডিট টিমের মেম্বার হতে পারবে না। তাহলে এই সার্ভিসগুলো যদি এই সেফগার্ড যদি আমরা কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি, তাহলে এই সেলফ রিভিউ থ্রেডটা কি করা যাবে, মিনিমাইজ করা যাবে। আচ্ছা এরপরে আসেন ট্যাক্সেশন সার্ভিসেস। আপনারা জানেন যে আমাদের যে সিএ ফার্মগুলো আছে এই ফার্মগুলো, অ্যাকাউন্টেন্সি ফার্মগুলো কি করে থাকে, এই অডিট সার্ভিসের পাশাপাশি নন অডিট বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে। তার ভিতর অন্যতম একটা সার্ভিস হলো ট্যাক্সেশন সার্ভিসেস। এখন এই ট্যাক্সেশন সার্ভিসকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি, ভাগ করে আমরা দেখব কোন সার্ভিসগুলো দিতে পারবে কোনটা দিতে পারবে না। প্রথম দেখেন বলতেছে যে ট্যাক্স রিটার্ন প্রিপারেশন ডাজ নট জেনারেলি থ্রেট ইন্ডিপেন্ডেন্স। যদি আপনি কারো প্রতিষ্ঠানের ট্যাক্স রিটার্ন প্রিপেয়ার করে দেন এবং সেক্ষেত্রে ম্যানেজমেন্ট যদি ফুল রেসপন্সিবিলিটিটা নিয়ে থাকে তাহলে এটার দ্বারা আপনার কোনো সেলফ রিভিউ থ্রেটটা ক্রিয়েট করবে না। এখানে বলা আছে যে ট্যাক্সেশন সার্ভিসের ক্ষেত্রে যদি আপনি ট্যাক্স রিটার্নটা প্রিপারেশন করে দেন বা ট্যাক্স রিটার্ন প্রিপেয়ার করতে হেল্প করেন সেক্ষেত্রে এই ট্যাক্স রিটার্ন প্রিপারেশনের ফুল রেসপন্সিবিলিটিটা থাকবে ওই দোজ চার্জ উইথ গভর্নেন্স এবং ম্যানেজমেন্টের উপর। তো সেক্ষেত্রে বলতেছে যে এই সেলফ ইন্টারেস্ট থ্রেটটা কি করবে না, ডিরেক্টলি ক্রিয়েট করবে না। এই যে এরপর বলছে ট্যাক্স ক্যালকুলেশন ফর দ্য পারপাস অফ প্রিপেয়ারিং দ্য অ্যাকাউন্টিং এন্ট্রিজ মে নট বি প্রিপেয়ার্ড ফর পাবলিক ইন্টারেস্ট এন্ট্রিজ। বলতেছে যে আপনি ট্যাক্স ক্যালকুলেশন করে এই কি এন্ট্রি দিতে হবে সেই ধরনের সার্ভিস আপনি কি করতে পারেন, একটা ক্লায়েন্টে দিতে পারেন, কিন্তু লিস্টেড কোম্পানির ক্ষেত্রে এটা দিতে পারবেন না। নন পাবলিক ইন্টারেস্ট এন্টিটিস ক্ষেত্রে বলছে ইট ইজ অ্যাকসেপ্টেড টু ডু সো প্রোভাইড দ্যাট সেফগার্ডস আর অ্যাপ্লাইড। কিছু সেফগার্ড অ্যাপ্লাই করে আপনি এই সার্ভিসটা দিতে পারবেন। অর্থাৎ আপনি ট্যাক্স কম্পিটিশন করলেন, কম্পিটিশন করার পর কি জার্নাল হতে পারে সেটা আপনি ওই প্রতিষ্ঠানকে রিকমেন্ড করতে পারবেন। তাও বলতেছে এটা লিস্টেড কোম্পানির ক্ষেত্রে আপনি এই সার্ভিসটা দিতে পারবেন না।
নন লিস্টেড কোম্পানির ক্ষেত্রে এই সার্ভিসটা দিতে পারবেন, কিন্তু সেক্ষেত্রেও আপনাকে কি করতে হবে, সেফগার্ড অ্যাপ্লাই করতে হবে। কি কি সেফগার্ড অ্যাপ্লাই করতে হবে সেগুলো আমরা পরে দেখবো, আগে এই ট্যাক্সেশনের যে 4 ধরনের সার্ভিস আমরা দিই সেগুলো একটু দেখি। তাহলে দুইটা দেখলাম। থার্ড বলতেছে ট্যাক্স প্ল্যানিং মে বি অ্যাকসেপ্টেড ইন সার্টেন circumstances where the advice is clearly supported by a tax authority or other precedent। বলতেছে যে আপনি ট্যাক্স প্ল্যানিং এই সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন তখনই যদি এটা ওই যে ট্যাক্স অথরিটি কি করে, সাপোর্ট করে থাকে। However, effectiveness of tax advice depends on the particular accounting treatment or presentation in the financial statements. The audit team has reasonable doubt about the accounting treatment and the consequence of tax advice would be material. Then service should not be provided. এটা স্ট্রিক্টলি বলে দিয়েছে এই সার্ভিসটা আপনি দিতে পারবেন না। অর্থাৎ ট্যাক্স প্ল্যানিং এর যে সার্ভিসটা, এটা যদি কোনো অথরিটি, এখানে ট্যাক্স অথরিটির কথা বলা আছে, এরা যদি সাপোর্ট করে তাহলে আপনি এই সার্ভিসটা দিতে পারবেন, আদারওয়াইজ এটা দিতে পারবেন না। কি কারণে বলছে, বলছে এই ট্যাক্স প্ল্যানিং এর উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের জার্নাল এন্ট্রি দেওয়া হতে পারে যেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনে কি করে, হেল্প করে, তাই না? আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কিভাবে প্রিপেয়ার করি, হ্যাঁ, বুকস অফ রেকর্ডস যেগুলো আছে তার উপর ভিত্তি করে তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করা হয়, তাই না? ঠিক কিনা? ইয়েস স্যার। জি স্যার। ওকে, আচ্ছা, লাস্টের যেটা বলছে যে 4টা সার্ভিস, লাস্টেরটা বলতে অ্যাসিস্ট্যান্স ইন দা রেজলিউশন অফ ট্যাক্স ডিসপিউট মে বি প্রোভাইডেড ডিপেন্ডিং অন whether the firm itself provided the service which is the subject of the dispute, whether the effect is material on the financial statement. Safeguard include using professionals who are not member of the audit team to perform the service, obtain advice on the service for external tax professionals. যাই হোক, এখানে বলতেছে আপনি অ্যাসিস্ট করতে পারেন, কি করতে পারে, যে ট্যাক্স ডিসপিউট রেজলিউশনের ক্ষেত্রে আপনি এই সার্ভিসটা অ্যাসিস্ট করতে পারেন তাদেরকে, কিন্তু ফুল রেসপন্সিবিলিটি থাকবে দোজ চার্জেস গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্টের উপর। কিন্তু সেক্ষেত্রেও বলতেছে যে ডিপেন্ডিং অন দা ওয়েদার দ্য ফার্ম ইটসেলফ প্রোভাইডেড দ্য সার্ভিস হুইচ ইজ দ্য সাবজেক্ট অফ দ্য ডিসপিউট। যাই হোক, তো বললাম আমরা 4টা সার্ভিসের কথা এখানে বললাম, 4 ধরনের ট্যাক্সেশন সার্ভিস আমরা দিতে পারি। প্রথমটা বলতেছে যে আপনি কি করতে পারেন, ট্যাক্স রিটার্ন প্রিপারেশনে হেল্প করতে পারেন ওই প্রতিষ্ঠানে, সেক্ষেত্রে এই সার্ভিসটা দিতে পারেন, কিন্তু ফুল রেসপন্সিবিলিটি থাকবে দোজ চার্জেস গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্টের উপর। সেকেন্ডটা বলতেছে ট্যাক্স ক্যালকুলেশন ফর দ্য পারপাস অফ প্রিপেয়ারিং অ্যাকাউন্টিং এন্ট্রিজ মে বি নট ফর প্রিপেয়ার্ড ফর পাবলিক ইন্টারেস্ট এন্টিটিস। পাবলিক ইন্টারেস্ট এন্টিটিস ক্ষেত্রে এই সার্ভিসটা আপনি প্রোভাইড করতে পারবেন না, বাট নন লিস্টেড কোম্পানির ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই সার্ভিসটা প্রোভাইড করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে প্রপার সেফগার্ড অ্যাপ্লাই করতে হবে। থার্ড বলছে ট্যাক্স প্ল্যানিং, এই সার্ভিসটা আপনি দিতে পারবেন না, কিন্তু কিছু ক্ষেত্রে আপনি এই সার্ভিসটা দিতে পারবেন, সাবজেক্ট টু বলতেছে এখানে যদি এটা ক্লিয়ারলি সাপোর্টেড বাই দা প্রপার অথরিটি, এখানে ট্যাক্সেশন অথরিটির কথা বলা আছে। এবং লাস্ট ওয়ান অ্যাসিস্টিং ইন দা রেজলিউশন অফ ট্যাক্স ডিসপিউট, সেক্ষেত্রে বলা আছে আপনি এই সার্ভিসটা দিতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে, এবং এই সার্ভিস যদি আপনি প্রোভাইড করে থাকেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেফগার্ড অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখেন এইখান থেকে কিন্তু এমসিকিউ বেসড কোশ্চেন আসতে পারে, আপনারা একটু ভালোভাবে এই অংশটুকু পড়বেন। 244 পেজ, এই পেজ নাম্বারে এইটা আছে আমাদের এই ট্যাক্সেশন সার্ভিসের উপর। ক্লিয়ার? আচ্ছা, এখন সেফগার্ড গুলোর কথা কি কি বলা হচ্ছে, যে এই ট্যাক্সেশন সার্ভিস দেওয়ার কারণে কতগুলো থ্রেট আপনার অ্যারাইজ করতে পারে। একটা হলো সেলফ রিভিউ থ্রেট, যেটা আমরা পড়াচ্ছি এখন, এটার দ্বারা সেলফ ইন্টারেস্ট থ্রেটটাও ক্রিয়েট করতে পারে এবং অ্যাডভোকেসি থ্রেটও ক্রিয়েট করতে পারে। কয়টা থ্রেট? 3টা থ্রেট ট্যাক্সেশন সার্ভিস দেওয়ার মাধ্যমে 3টা থ্রেট ক্রিয়েট করতে পারে। এক নাম্বার হলো আপনার সেলফ রিভিউ থ্রেট, সেলফ ইন্টারেস্ট থ্রেট এন্ড অ্যাডভোকেসি থ্রেট। যাই হোক, সেফগার্ড গুলো কি কি অ্যাপ্লাই করবেন, প্রথমে বলছে taxation service being provided by partners and staff who not involvement in the audit of financial statement। তাহলে যে টিমটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর অডিট করবে সেই টিমের কেউ ট্যাক্সেশন সার্ভিস দেওয়ার সাথে কি হতে পারবে না, যুক্ত হতে পারবে না। অর্থাৎ 2টা সেপারেট টিম থাকতে হবে।
taxation service being reviewed by the independent tax partner or senior tax employee. এই ট্যাক্সেশন যে সার্ভিসটা প্রোভাইড করা হচ্ছে এইটা রিভিউ করবে সিনিয়র ট্যাক্স পার্টনার যদি থাকে প্রতিষ্ঠানের, অথবা সিনিয়র কোনো ট্যাক্স এমপ্লয়ি যার হু হ্যাভ প্রপার নলেজ, যার প্রপার নলেজ আছে সেই এটা কি করতে পারবে, এই রিভিউ করতে পারবে। obtaining external independent advice on tax work, এক্সটার্নাল ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইস আপনারা রাখতে পারেন ট্যাক্স সার্ভিসের দেওয়ার জন্য। tax computation prepared by audit staff members being reviewed by a partner or a staff member of the appropriate experience who is not member of the audit team। বলতেছে যে ট্যাক্সেশন যে ট্যাক্স কম্পিটিশনটা করবে যে অডিট স্টাফ, সেইটাকে রিভিউ করতে হবে কার, রিভিউ করবে পার্টনার অথবা স্টাফ মেম্বাররা, হ্যাঁ, যারা ওই অডিট টিমের মেম্বার নয়। An audit partner not involved in the audit engagement reviews whether the tax work has been properly and effectively addressed in the context of audit of financial statement। ওই অডিট পার্টনার তো আগেই বলা আছে, অডিট পার্টনার ইনভলভ হতে পারবে না এই ট্যাক্সেশন সার্ভিসের সাথে। যাই হোক, তাহলে আমরা দেখলাম এই ট্যাক্সেশন সার্ভিসটা কয়ভাবে আমরা দিতে পারি, একটা প্রতিষ্ঠান কয় ধরনের ট্যাক্সেশন সার্ভিস দিতে পারে এবং কোন কোন সার্ভিসগুলো দিতে পারবে, কোনটা কোনটা দিতে পারবে না। কি কি ধরনের যে সার্ভিসগুলো দিতে পারবে ট্যাক্সেশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কি ধরনের সেফগার্ড তারা অ্যাপ্লাই করবে সেগুলো আমরা আলোচনা করলাম। আচ্ছা, এরপর দেখেন ইন্টারনাল অডিট সার্ভিস। আমরা বলতেছি যে এই ইন্টারনাল অডিট সার্ভিস যদি কোনো ফার্ম প্রোভাইড করে থাকে তাহলে সেলফ রিভিউ থ্রেডটা কি করতে পারে, ক্রিয়েট করতে পারে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে বলা আছে যে ওকে আপনি ইন্টারনাল অডিট সার্ভিসটা দিতে পারবেন, কিন্তু এই সম্পূর্ণ রেসপন্সিবিলিটিটা থাকবে দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্টের উপর। যদি ইন্টারনাল অডিট সার্ভিস দিতে যায় কোনো ধরনের রেসপন্সিবিলিটি ফার্ম নিয়ে থাকে, তাহলে এটা ডিরেক্ট কি থ্রেড ক্রিয়েট করবে, সেলফ, যেটাকে আমরা সেলফ রিভিউ থ্রেড হিসেবে গণ্য করতে পারি। সেক্ষেত্রে বলছে যদি ফার্ম কোন ধরনের রেসপন্সিবিলিটি গ্রহণ করে এই ধরনের সার্ভিস দিতে গেলে সেটা কি করতে পারবে, ফার্ম একসাথে দিতে পারবে না। তারা বলতেছে নো সেফগার্ড কুড রিডিউস দ্য রিস্ক অর থ্রেট টু অ্যান অ্যাকসেপ্টেড লেভেল। কোন ধরনের সেফগার্ডই অ্যাপ্লাই করে এটা অ্যাকসেপ্টেবল লেভেলে অথবা এই রিস্কটা মিটিগেট করা যাবে না। সেই ক্ষেত্রে বলতেছে যদি কোনো ধরনের রেসপন্সিবিলিটি ফার্ম গ্রহণ করে সেই ক্ষেত্রে আপনি এই ইন্টারনাল অডিট দেওয়ার পাশাপাশি এক্সটার্নাল অডিট সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন না। কিন্তু যদি এই পূর্ণাঙ্গ রেসপন্সিবিলিটিটা থাকে দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্টের উপর, সেক্ষেত্রে আপনি এই ধরনের সার্ভিসটা দিতে পারেন। আচ্ছা, সেফগার্ড কি কি বলছে? সেফগার্ড বলতেছে যে দ্য ক্লায়েন্ট designates an appropriate and competent resource to be responsible at all time for internal audit activities। বলতেছে যে আপনি শুধু এই সার্ভিসটা প্রোভাইড করবেন, কিন্তু ক্লায়েন্ট অ্যাকনলেজ করবে প্রথম থেকেই বা এই ব্যক্তিবর্গকে প্রথমেই সিলেক্ট করে দিবে যে তারা এই ইন্টারনাল অডিটের জন্য ফুল অডিট সার্ভিসের ফুল রেসপন্সিবল ওই প্রতিষ্ঠানে। সেকেন্ডটা বলছে দ্য ক্লায়েন্ট ম্যানেজমেন্ট রিভিউস, অ্যাসেস এন্ড অ্যাপ্রুভ দ্য স্কোপ, রিস্ক এন্ড ফ্রিকোয়েন্সি অফ ইন্টারনাল অডিট সার্ভিস। ম্যানেজমেন্টই কি করে দেবে, স্কোপ, রিস্ক, ফ্রিকোয়েন্সি এইগুলো কি ম্যানেজমেন্টই নির্ধারণ করে দেবে। The client management determines which recommendation to implement and manages the implementation process। বলতেছে যে এক্সটার্নাল অডিটর ইন্টারনাল অডিট যদি সার্ভিস দিয়ে থাকে এক্সটার্নাল অডিটরের ফার্ম, সেক্ষেত্রে কি করবে, তারা শুধু রিকমেন্ডেশন দিতে পারবে, বাট এই রিকমেন্ডেশন গুলো ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব হলো দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্টের। তারা এই ইমপ্লিমেন্টেশনের কোনো পার্ট হইতে পারবে না। এখন আপনাদের 245 এই, আচ্ছা আপনাদের কাছ থেকে তো কোনো ফিডব্যাক পাচ্ছি না, আমরা তো অনেকগুলো থ্রেড পড়ালাম, আপনারা কি বুঝতে পারতেছেন? জি স্যার। আচ্ছা, নাকি আমি অনেকক্ষণ ক্লাস নিচ্ছি, এটা কি আপনারা
কন্টিনিউ করবেন নাকি? জি স্যার, কন্টিনিউ করব। Continue করেন। ওকে, একটু বলতে হবে, তা না হলে আমি নিজেই শুধু বলে যাচ্ছি এই প্রায় 2-2.5 ঘন্টা। হ্যাঁ, আপনাদেরও কি হতে হবে, ইন্টারেক্টিভ হতে হবে। শুনছি তো সেজন্য রেসপন্স করছি না। স্যার সবাই বুঝতেছে এই জন্য স্যার কোনো মানে কোনো কিছু আস করতেছে না স্যার। না বুঝতে পারলে তখন অনেক কোশ্চেন অ্যারাইজ করতে হবে। আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন 245 এই পেজে একটা ওয়ার্ক এক্সাম্পল আছে ইন্টারনাল অডিটের উপর, একটু পড়িয়ে দিব আমি এটা। আচ্ছা দেখেন, বলতেছে Lee was recently seconded to the internal audit department of his accountancy firm. While on secondment, he carried out a month's internal audit service as part of 4-man team at White Cross PLC, an audit client of the firm. এই হোয়াইট ক্রস পিএলসি এই প্রতিষ্ঠানে অডিট ফার্ম কি দিবে, ইন্টারনাল অডিট সার্ভিস দিবে। সেই ইন্টারনাল অডিট সার্ভিস দেওয়ার জন্য যে টিমটা সিলেক্ট করা হয়েছে তার একজন মেম্বার হলো এই লি। He carried out routine controls testing while on this service. He helped to draft the final report to the board of directors at White Cross, recommending several improvement to the system. সে কি করলো, একটা ড্রাফট ফাইনাল রিপোর্ট দিল এবং সেখানে সে কি করলো, কিছু রিকমেন্ডেশন দিল আর কি। আচ্ছা, এরপর দেখেন, on return to the audit department 6 months later, Lee has been allocated to the audit team for White Cross for the year including the month when he carried out the internal audit service. 6 মাস পরে লিকে কি করলো, অডিট ডিপার্টমেন্টে ট্রান্সফার করা হলো এবং তাকে সেই যে প্রতিষ্ঠানে অর্থাৎ হোয়াইট ক্রসে যে ইন্টারনাল অডিট সার্ভিস দিয়েছিল সেই প্রতিষ্ঠানেরই অডিট করার জন্য তাকে অ্যাসাইন করা হলো। যে পিরিয়ডের সে অডিট করবে সেই পিরিয়ডেরই সে কি করে আসছে, ইন্টারনাল অডিট সার্ভিস দিয়ে আসছে। Lee should raise this with the training partner or engagement partner for White Cross, as it is likely to be a threat to the independence if it takes part in this audit. সেটা অডিট পার্টনার বা ট্রেনিং পার্টনারকে সে জানালো যে এইটার দ্বারা কি হতে পারে, তার ইন্ডিপেন্ডেন্স থ্রেট ক্রিয়েট করতে পারে। He worked in the internal audit team. He worked in the internal audit team and made reports to the directors in that capacity. This could from both self-interest, not waiting to discover any work he did was incorrect or inaccurate, and self-review, using work carried out by him to rely on the audit of opinion threats. তাহলে দেখেন, সে যদি এই সার্ভিসটা যেহেতু ইন্টারনাল অডিট সার্ভিস দিয়ে আসছে, আবার এখন তাকে এক্সটার্নাল যে অডিট সার্ভিসটা দিবে প্রতিষ্ঠান সেই অডিট টিমের মেম্বার করলো, এর দ্বারা বলতেছে দুইটা থ্রেট ক্রিয়েট করছে, একটা হলো সেলফ ইন্টারেস্ট থ্রেট এবং সেকেন্ডটা হলো সেলফ রিভিউ থ্রেট। আচ্ছা, যাই হোক, আচ্ছা এখানে দেখেন কর্পোরেট ফাইন্যান্স যেটা বলছে, এই কর্পোরেট ফাইন্যান্স সার্ভিস যদি কোনো অডিট ফার্ম দিয়ে থাকে তাহলে সেলফ রিভিউ থ্রেড ক্রিয়েট করে। আপনাদের বইতে যেটা বলা আছে যে কর্পোরেট ফাইন্যান্স সার্ভিস যদি কোনো ফার্ম দিয়ে থাকে তাহলে যে সেলফ রিভিউ থ্রেডটা ক্রিয়েট করবে সেটা কোনো সেফগার্ড অ্যাপ্লাই করেই
করেও কি করা যাবে না, এটা রিডিউস করা যাবে না বা এলিমিনেট করা যাবে না। দেয়ারফর বলছে অ্যাসুরেন্স ফার্ম আর নট অ্যালাউড টু প্রমোট, ডিল ইন অর আন্ডাররাইট অ্যান্ড অ্যাসুরেন্স ক্লায়েন্ট শেয়ারস। অর্থাৎ এই যে কর্পোরেট ফাইন্যান্স সার্ভিসের এই কথাগুলো, এই কর্পোরেট সার্ভিসগুলো সে দিতে পারবে না। They are not also allowed to commit an assurance client to the terms of transaction or consummate transaction on the client's behalf. তো আমরা এই কর্পোরেট ফাইন্যান্স সার্ভিসের ক্ষেত্রে যদি এইখান থেকে কোশ্চেন আসে যে কর্পোরেট ফাইন্যান্স সার্ভিস কি দিতে পারবে, যদি দেয় তাহলে কি ধরনের থ্রেট এখান থেকে ক্রিয়েট করতে পারে, আনসারটা হবে সেলফ রিভিউ থ্রেট। সেকেন্ডটা হলো এই কর্পোরেট ফাইন্যান্স সার্ভিসটাকে দিতে পারবে কি পারবে না, এখানে তো স্পষ্ট বলে দিয়েছে ক্যান নট বি reduced to an acceptable level by safeguard। কোনো সেফগার্ড অ্যাপ্লাই করেই এটা কি করতে পারবে না, এই থ্রেটটা মিনিমাইজ করা যাবে না বা এলিমিনেট করা যাবে না। সেক্ষেত্রে কি করতে হবে, এই সার্ভিসটা ফার্ম কি করবে না, প্রোভাইড করবে না, যেহেতু কোনো সেফগার্ড দ্বারাই এই রিস্কটা কি করা যাচ্ছে না, মিনিমাইজ করা যাচ্ছে না বা কি করা যাচ্ছে না, এলিমিনেট করা যাচ্ছে না। ওকে, আচ্ছা, অ্যাডভোকেসি থ্রেটের ক্ষেত্রে আমরা তিনটা কারণে অ্যাডভোকেসি থ্রেটটা ক্রিয়েট হতে পারে। একটা বলতেছে কর্পোরেট ফাইন্যান্স, কন্টিজেন্ট ফিস আর লিগ্যাল সার্ভিস। তো এগুলো আমরা আগেই আলোচনা করে আসছি, আবার এখানে যেহেতু আসছে তারপরে একটু আলোচনা করছি যে এই ধরনের সার্ভিস যদি আমরা প্রোভাইড করে থাকি সেক্ষেত্রে কি হতে পারে, অ্যাডভোকেসি থ্রেট ক্রিয়েট করতে পারে। এখানে দেখেন আপনাদের বইয়ের পেজ নাম্বার 247 এখানে বলা আছে যে খুব ছোট্ট করে, যেহেতু আপনার আগের যে সেলফ ইন্টারেস্ট থ্রেট বা সেলফ রিভিউ থ্রেটে আমরা এগুলো আলোচনা করেছি, সেহেতু এখানে জাস্ট বলা আছে যে অ্যাডভোকেসি থ্রেট অ্যারাইজেস ইন সার্টেন সিচুয়েশন হোয়ার দ্য অ্যাসুরেন্স ফার্ম ইজ এ পজিশন অফ টেকিং দ্য ক্লায়েন্ট পার্টস ইন ডিসপিউট অর সামহাউ অ্যাক্টিং অ্যাজ দেয়ার অ্যাডভোকেট, তাদের অ্যাডভোকেট হিসেবে যদি সে কাজ করে থাকে। তো স্যার আমার কিছু বলার ছিল। জি জি বলেন। লিটিগেশন সাপোর্ট সার্ভিসটা তো বললেন না, তারপর বাংলাদেশ এসইসি নোটিফিকেশনটাও তো মিসিং আছে। আচ্ছা, এখানে একটু দেখবেন আগের যে স্লাইডটা, এখানে আমি কর্পোরেট ফাইন্যান্সের পর আদার সার্ভিস নামে একটা অপশন রেখেছি, দেখেছেন? জি স্যার। যে কোশ্চেন করেছিলেন, হ্যাঁ জি স্যার। আচ্ছা, এইখানে যে তিনটা সার্ভিসের কথা বলা আছে, ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস, লিটিগেশন সাপোর্ট সার্ভিসেস আর বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের থেকে যে সার্ভিসগুলো আপনি দিতে পারবেন না, ঠিক আছে? এই তিনটা এখানে বলা আছে, ক্লিয়ার? এই তিনটাকে আমি একটু পরে পড়াবো আর কি, ক্লিয়ার? আমাদের এই যেমন অ্যাডভোকেসি থ্রেড যখন পড়াচ্ছি, এখানে এই যে যেমন কর্পোরেট ফাইন্যান্সের যে সার্ভিসের কথা, কন্টিনজেন্ট ফি, লিগ্যাল সার্ভিস, এগুলো আমরা আগে পড়িয়ে আসছি না, ঠিক কিনা? জি স্যার। জি, এই তিনটা আমি একটু এই যে আদার সার্ভিসে রাখছি, তো আমি এটা একসাথে পড়াবো আর কি, ক্লিয়ার? ওকে স্যার। ওকে, ঠিক আছে। যাই হোক, তাহলে এই যে কর্পোরেট অ্যাডভোকেসি যে থ্রেডটা, এর তিনটা আমরা আগেই আলোচনা করেছি এবং এখানেও সেম একই কথা বলা আছে, যদি এই ধরনের সার্ভিস প্রোভাইড করা হয়ে থাকে তাহলে এইগুলোকে একটু কনসিডার করতে হবে। ওই যে আমরা পড়িয়েছিলাম যে কন্টিনজেন্ট ফি দ্বারা সেলফ ইন্টারেস্ট থ্রেট যেমন ক্রিয়েট হয়, সেক্ষেত্রে বলছে আপনি অ্যাডভোকেসি থ্রেটও এটার দ্বারা ক্রিয়েট হতে পারে,
সেক্ষেত্রে আপনাকে সেফগার্ড গুলো অ্যাপ্লাই করতে হবে। যে কি কি সেফগার্ড আপনি অ্যাপ্লাই করবেন সেগুলো আমি অলরেডি আলোচনা করে আসছি এই তিনটার জন্য আর কি। আচ্ছা, এখন আসেন এই ফ্যামিলিয়ারিটি থ্রেট। এই ফ্যামিলিয়ারিটি থ্রেটের ক্ষেত্রে আগে আমরা একটু আলোচনা করা দরকার। আমরা ওই যে দুইটা ডেফিনেশন আপনাদেরকে পড়িয়েছিলাম, মনে আছে? এক নাম্বার হলো ক্লোজ ফ্যামিলি রিলেশনশিপ, আর একটা হলো ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার। আচ্ছা, তাহলে জি এই স্যার। দুইটা ডেফিনেশন এখানে আর পড়ানো লাগতেছে না, এটা তো মনে আছে আপনাদের, ঠিক আছে? আচ্ছা, আর এর বাইরে আমরা আরো কতগুলো থ্রেটের কথা পড়িয়ে আসছি। একটা ফ্যামিলি অ্যান্ড পার্সোনাল রিলেশনশিপ বিটুইন ক্লায়েন্ট অ্যান্ড ফার্ম, এটা আমরা আলোচনা করেছি। এমপ্লয়মেন্ট উইথ অ্যাসুরেন্স ক্লায়েন্ট, এটা আলোচনা করেছি। রিসেন্ট সার্ভিস উইথ অ্যাসুরেন্স ক্লায়েন্ট, এটা আলোচনা করেছি। এখানে দুইটা বিষয় একটু আলোচনার আছে বাদ, সেটা হলো লং অ্যাসোসিয়েশন উইথ অ্যাসুরেন্স ক্লায়েন্টস, আর একটা হলো রিক্রুটমেন্ট। ক্লিয়ার? তো এই যে রিক্রুটমেন্ট, এটাও ওই যে আমরা সেলফ ইন্টারেস্ট থ্রেটের ক্ষেত্রে আপনাদের পড়িয়েছি না, এমপ্লয়মেন্ট উইথ অ্যাসুরেন্স জি ক্লায়েন্ট। স্যার, মোটামুটি ওইটার সাথে রিলেটেড স্যার। আচ্ছা, তো এখানে লং অ্যাসোসিয়েশন উইথ অ্যাসুরেন্স ক্লায়েন্ট যেটা, এটা আমি একটু পড়াই দিব আপনাদের বইতেও। ঠিক যে আলোচনাগুলো আগে করেছে সেইগুলো তারা এখানে আর আলোচনা করে নাই। এখানে লং অ্যাসোসিয়েশন উইথ সিনিয়র পার্সন উইথ অ্যাসুরেন্স ক্লায়েন্ট, সেই অংশটুকুনি কি করছে, আলোচনা করেছেন। আপনারা খেয়াল করেছেন কেউ একজন? পেজ নাম্বার দেখেন। জি স্যার, জি স্যার, অলরেডি 247 যেগুলা নিয়ে, জি স্যার, অলরেডি যেগুলা নিয়ে আলোচনা হয়েছে স্যার, ওইগুলা আর আলোচনা করে নাই স্যার। আলোচনা করে নাই, ঠিক আছে, লং ক্লিয়ার? অ্যাসোসিয়েশনটা তাহলে বাকি ছিল, এইজন্য ওইটা নিয়ে আলোচনা করছি। রাইট, রাইট, সেই জন্য আমি বারবার বলতেছি, কারণ এটা নিয়ে আবার কেউ কোশ্চেন তুলতে পারেন যে বাদ বাকিগুলো আমি কেন আবার আলোচনা করলাম না। ঠিক আছে, আপনাদের বইতেও ঠিক একই কাজ করেছে, যে এগুলো একবার আলোচনা হয়েছে সেগুলো তারা আর আনেনি আর কি। ক্লিয়ার? তাহলে জি স্যার। এই থ্রেড গুলোর জন্য আপনার যে যে সেফগার্ড আমরা আগে আলোচনা করেছি সেই সেফগার্ড গুলোই অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, লং অ্যাসোসিয়েশন উইথ অ্যাসুরেন্স ক্লায়েন্ট, সেক্ষেত্রে আমরা বইতে কি আছে সেটা পড়ার আগে একটু আপনাদের সাথে আমি আলোচনা করি। মনে করেন একটা ফার্ম কোনো একটা অ্যাসুরেন্স সার্ভিস দিচ্ছে 3 বছর, হ্যাঁ, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার। এখন থার্ড ইয়ারে যে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে যে টিম মেম্বার গুলো ছিল, তারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার যদি অডিট করে থাকে বা এই সার্ভিসটা দিয়ে থাকে, তাহলে ওই প্রতিষ্ঠানের যারা হাই অথরিটি আছে, দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট আছে, তাদের সাথে কি তাদের একটা পরিচয় হয়েছে কি হয় নাই, বলেন তো? হয়েছে, হয়েছে স্যার, একটা হয়েছে, রিলেশনশিপ right. বিল্ড আপ হতে পারে। তাহলে এই লং অ্যাসোসিয়েশন বলতে বোঝাচ্ছে যদি অনেক দিন ধরে ওই প্রতিষ্ঠানে একই ব্যক্তি যদি কি দিয়ে থাকে, সার্ভিস দিয়ে থাকে, তাহলে এই লং অ্যাসোসিয়েশনের কারণে কি হতে পারে, তার সাথে একটা সখ্যতা গড়ে উঠতে পারে। এর কারণে বলতেছে ফ্যামিলিয়ারিটি থ্রেড ক্রিয়েট করতে পারে, তাই না? একটা গুড জি স্যার। রিলেশনশিপ যদি বিল্ড আপ হয়, সেক্ষেত্রে তা সেই ইন্ডিপেন্ডেন্টলি কাজ নাও করতে পারে, বা যে কোড অফ ইথিক্স এর যে কোডগুলো আছে সেই কোডগুলো মেনে সে তার প্রফেশনাল সার্ভিসটা প্রোভাইড নাও করতে পারে। যাই হোক, এখানে যেটা বলা আছে, it can be significant threat to the independence if senior member of staff at audit firm have a long association with the client. All firms should therefore monitor the relationship between the staff and established clients and use safeguard to independence. And such a rotation senior staff of the assurance team and involving engaged quality control reviewer. বলতেছে যদি এরকম লং অ্যাসোসিয়েশন উইথ অ্যাসুরেন্স ক্লায়েন্ট এরকম কোনো একটা সম্পর্কের কারণে ফ্যামিলি থ্রেট ক্রিয়েট হয়, সেক্ষেত্রে বলতেছে যে আপনাকে সেফগার্ড অ্যাপ্লাই করতে হবে। সেফগার্ডটা কি? ওই টিম মেম্বারকে কি করতে হবে, রোটেট করতে হবে, অর্থাৎ তাকে পরিবর্তন করে নতুন কাউকে এর সাথে এঙ্গেজ করতে হবে। সেকেন্ডটা বলতেছে কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার বা নলেজ আছে এমন কোন ব্যক্তিকে দিয়ে এই অডিট টিম যে কাজগুলো করছে সেই কাজগুলো কি করতে হবে, রিভিউ করিয়ে নিতে হবে। ঠিক আছে? জি স্যার। যাই হোক, রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমরা যেটা বললাম, আপনাদের বইতে দেখেন স্পষ্ট ভাবে বলা আছে এটার দ্বারা কি কি থ্রেড ক্রিয়েট করতে পারে। ওই যে বলেছিলাম, সেলফ ইন্টারেস্ট থ্রেড ক্রিয়েট করতে পারে, তারপর আপনার ফ্যামিলিয়ারিটি থ্রেড ক্রিয়েট করতে পারে, এবং ইন্টিমিডেশন থ্রেড ক্রিয়েট করতে পারে। ইন্টিমিডেশন থ্রেডটা আমরা এখনো পড়ি নাই, একটু পরে পড়বো আর কি। যাই হোক, তাহলে আপনারা একটু রিক্রুটমেন্টের ক্ষেত্রে এটা মনে রাখবেন যে এটার দ্বারা 3টা থ্রেডের কথা বলা আছে। এক নাম্বার হলো ফ্যামিলিয়ারিটি থ্রেড, সেলফ ইন্টারেস্ট থ্রেড, এবং আরেকটা হলো ইন্টিমিডেশন থ্রেড। আচ্ছা, যাই হোক, এটার জন্য আমরা কি সেফগার্ড অ্যাপ্লাই করব সেগুলো আমরা আগেই আলোচনা করে আসছি। আচ্ছা, এর আগে একজন একটু কোশ্চেন করেছিলেন যে
আদার সার্ভিসের কথা আমি যেটা বলেছিলাম সেটা আমি এখন একটু কভার করব। এখানে বলছে ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস, লিটিগেশন সাপোর্ট সার্ভিসের বা বিসেক বলেছে যে যে সার্ভিস কোনটা দিতে পারবে কোনটা দিতে পারবে না। আচ্ছা, এর ভিতর এই যে লিটিগেশন সাপোর্ট সার্ভিসেস, যেটা এই যে লিগ্যাল সার্ভিস, লিটিগেশন সার্ভিস, এইগুলোর ক্ষেত্রে কি ধরনের থ্রেট আমরা ক্রিয়েট করতে পারে সেগুলো আমরা আগে একটু আলোচনা করেছি, তাই না? তো এইটার দ্বারা আমাদের আগেই আমরা বলেছিলাম এই সেলফ রিভিউ থ্রেড ক্রিয়েট করতে পারে এবং লিগ্যাল সার্ভিসের জন্য আমাদের অ্যাডভোকেসি থ্রেডটা ক্রিয়েট করতে পারে। যাই হোক, আমাদের এখানে ইম্পর্টেন্টটা হলো আমাদের যে বিসেক বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে নোটিফিকেশন আছে সেখানে বলা আছে যে একজন এক্সটার্নাল বা স্ট্যাচুটরি অডিটর বলতেছে দ্য ইস্যুয়ার কোম্পানি শুড নট এঙ্গেজ ইটস external or statutory auditor to perform the following services of the company, অর্থাৎ একটা লিস্টেড কোম্পানির অডিটর এই নিম্নোক্ত সার্ভিসগুলো দিতে পারবে না। কি কি? এক নাম্বার বলতেছে অ্যাপ্রেজাল অর ভ্যালুয়েশন সার্ভিস, সেকেন্ডটা বলতেছে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশন, bookkeeping or other service related to the accounting records or financial statements, broker dealer services, actuarial services, internal audit services, any other services that audit committee determines. আর লাস্টটা বলতেছে no partner or employees of external audit firm shall possess any share of the company they audit at least during the tenure of their audit assignment of that company. এখানে স্পষ্ট বলে দিয়েছে যে পার্টনার অথবা এমপ্লয়ি কেউই কোনো শেয়ার কি করতে পারবে না, রাখতে পারবে না যখন সে সার্ভিস দিবে। তাহলে দেখেন এই বিসেকের যে সার্ভিস যে 8টা, এই 8টা সার্ভিসের কথা কিন্তু আপনাকে মেমোরাইজ করতে হবে। এখান থেকে কোশ্চেন আসতে পারে, বলতে পারে যে কোন কোন সার্ভিসগুলো অ্যাজ পার বিসেক নোটিফিকেশন একজন অডিটর, স্ট্যাচুটরি অডিটর প্রোভাইড করতে পারবে না। এতে বললো ব্রোকার ডিলার সার্ভিস, বিতে বললো ইন্টারনাল অডিট সার্ভিস, সিতে বললো বুককিপিং, ইতে বললো অ্যাপ্রেজাল আর ভ্যালুয়েশন সার্ভিস, আর ইতে বললো অ্যাবাবল। তাহলে কোনটা হবে বলেন তো? অ্যাবাবল হবে স্যার, সবগুলাই তো আচ্ছা। পারবে না স্যার। রাইট, তাহলে এই যে অ্যাবাবল আপনি কনফিডেন্সের সাথে বললেন, সেটা আপনি কখন বলতে পারবেন? যখন আপনি এইগুলো আপনার মেমোরাইজ করতে পারবেন আর কি, ক্লিয়ার? তাহলে বলতে পারবেন না। আচ্ছা, লাস্ট ওয়ান হলো ইনফরমেশন টেকনোলজি সার্ভিস। এখানে দেখেন বলছে দা Code of Ethics state that in the case of public interest entities, the audit firm shall not design or implement IT services. বলছে এখানে আমাদের কোড অফ ইথিক স্পষ্ট বলে দিয়েছে পাবলিক ইন্টারেস্ট এন্টিটিস, অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট এন্টিটিস ডেফিনিশনে যেগুলো পড়বে, এই পাবলিক ইন্টারেস্ট এন্টিটিস এর ক্ষেত্রে অডিট ফার্ম কি করতে পারবে না, এই সার্ভিসগুলো দিতে পারবে না। কি সার্ভিসটা? ডিজাইন অর ইমপ্লিমেন্টিং আইটি সার্ভিসেস। আচ্ছা, আর বলছে নন পাবলিক ইন্টারেস্ট এন্টিটিস ক্ষেত্রে বলতেছে দিস সার্ভিস মে বি প্রোভাইডেড ইফ সেফগার্ডস আর পুট ইন প্লেস এনশিওরিং দ্যাট দ্য ক্লায়েন্ট অ্যাকনলেজেস ফুল রেসপন্সিবিলিটিস ফর এস্টাবলিশিং মনিটরিং এ সিস্টেম অফ ইন্টারনাল কন্ট্রোল। বলতেছে যে নন পাবলিক লিস্টেড এন্টিটিস যেগুলো আছে সেক্ষেত্রে এই সার্ভিসটা দিতে পারবে, মেবি বলছে, কিন্তু সেক্ষেত্রে কতগুলো সেফগার্ড অ্যাপ্লাই করতে হবে। এক নাম্বার বলছে যে ক্লায়েন্ট অ্যাকনলেজ করবে ফুল রেসপন্সিবিলিটিস কিসের? এই ডিজাইন এবং ইমপ্লিমেন্টেশনের। সেকেন্ডটা বলতেছে যে দ্য ক্লায়েন্ট মেক্স অল ম্যানেজমেন্ট ডিসিশন উইথ রেসপেক্ট টু ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশন অফ প্রসেস। ক্লায়েন্ট ফুল রেসপন্সিবিলিটিটা নেবে এবং সমস্ত ডিসিশন গুলো ক্লায়েন্টই দেবে। Client evaluates the adequacy and result of design implementation of system. The client is responsible for operating the system and for the data it use or generates. বলতেছে যে এই যে অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার বা সফটওয়্যার যেগুলো ব্যবহার করা হবে অথবা যে ডেটা ইউজ করা হবে বা জেনারেট করা হবে সেইগুলোর পূর্ণাঙ্গ রেসপন্সিবিলিটিটা থাকবে কার? ওই দোজ চার্জেস গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তাহলে একটু আইটি ইনফরমেশন টেকনোলজি সার্ভিসের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, যদি পাবলিক লিস্টেড পাবলিক এন্টিটি হয়, ইন্টারেস্ট এন্টিটিস হয়, সেক্ষেত্রে এই সার্ভিসটা প্রোভাইড করতে পারবে না। আর যদি নন
পাবলিক ইন্টারেস্ট এন্টিটিস হয় সেক্ষেত্রে তারা এটা মেবি দিতে পারবে, সেক্ষেত্রে কতগুলো সেফগার্ড তাদেরকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। ওকে, ইন্টিমিডেশন থ্রেট এর ক্ষেত্রে আমরা মনে হয় সবগুলোই আলোচনা করে ফেলেছি, তো আপনারা একটু দেখবেন আপনাদের বইতেও সেগুলো নিয়ে আর আলোচনা করে নাই। এই ক্ষেত্রে যে ধরনের সেফগার্ড গুলো অ্যাপ্লাই করার কথা আমরা আগে আলোচনা করেছি, যেমন ফ্যামিলি এন্ড পার্সোনাল রিলেশনশিপস এর ক্ষেত্রে অ্যাসুরেন্স স্টাফ মেম্বার্স মুভ টু এমপ্লয়মেন্ট উইথ ক্লায়েন্ট, ক্লোজ বিজনেস রিলেশনশিপ, লিটিগেশন, এই ক্ষেত্রে কি বলছে যে সেক্ষেত্রে আপনাকে প্রপার সেফগার্ড অ্যাপ্লাই করতে হবে। যে সমস্ত সেফগার্ড আমরা আগে পড়িয়ে আসছি সেগুলো আপনারা একটু মেমোরাইজ করবেন। আচ্ছা, এখানে শুধু লিটিগেশনের সম্পর্কে একটু বলা আছে, দেখেন বলা আছে যে অ্যাসুরেন্স ফার্ম শুড সিক টু অ্যাভয়েড সাচ সিচুয়েশন অ্যারাইজেন ইফ দে ডু অ্যারাইজ ফ্যাক্টর টু কনসিডার আর দ্য ম্যাটেরিয়ালিটি অফ দ্য লিটিগেশন, the nature of assurance engagement, whether the litigation relates to a prior assurance engagement. Safeguard গুলোর কথা বলা আছে, disclose to the audit committee the nature and extent of litigation, removing a specific affected individual from the engagement team, আর third বলতেছে involving an additional professional accountant on the team to review what. আচ্ছা, এখানে লিটিগেশন থ্রেড সম্পর্কে একটু ধারণা দিছে, সেটাও আমি একটু আপনাদের পড়াই দিই। পেজ নাম্বার 249 এখানে বলা আছে যে লিটিগেশন থ্রেডটা কিভাবে ক্রিয়েট করতে পারে। এখানে বলা আছে যে দেখেন যে ইন্টিমিডেশন এই লিটিগেশন থ্রেডটার কারণে ইন্টিমিডেশন থ্রেডটা ক্রিয়েট করতে পারে তখনই when the client threatens to sue or indeed sues the assurance firm for the work has been done previously, যে কাজটা করেছে সেই কাজটার জন্য তাদেরকে থ্রেট দিতে পারে, কি কারণে, sue or indeed sues. The firm is then faced with the risks of losing the client, bad publicity, and the possibility that they will be found to have been negligent, which will lead to further problem. যাই হোক, তো এই লিটিগেশন থ্রেটের ক্ষেত্রে এইখানে এই সেফগার্ড গুলোর কথা বলা আছে, তিনটা সেফগার্ড, এই সেফগার্ড তিনটা আপনারা একটু মেমোরাইজ করবেন। আমি আবারও বলতেছি, এক নম্বর বলছে ডিসক্লোজিং দা টু দা অডিট কমিটি দা নেচার এক্সটেন্ট অফ লিটিগেশন, অডিট কমিটির সাথে এইটার নেচার এবং এক্সটেন্ট সম্পর্কে কি করতে হবে, আলোচনা করতে হবে। রিমুভিং স্পেসিফিক অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়াল ফ্রম দ্য এঙ্গেজমেন্ট টিম, যদি কোনো স্পেসিফিক মেম্বারের সাথে এই লিটিগেশনটা হয় তাকে কি করতে হবে, অডিট টিম থেকে রিমুভ করতে হবে। এবং বলতেছে ইনভলভিং অ্যাডিশনাল প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট টু রিভিউ দা ওয়ার্ক, রিভিউ করার জন্য। আচ্ছা, তাহলে আমাদের যে পাঁচটা থ্রেড ছিল সেই পাঁচটা থ্রেড আমরা আলোচনা করলাম, কি কি ভাবে এই থ্রেড গুলো অ্যারাইজ করতে পারে এবং সেইটার জন্য কি কি আমরা কি বলে সেফগার্ড ব্যবহার করব, জি স্যার, ব্যবহার করব, সেইগুলো সম্পর্কে আমরা ডিটেইল আলোচনা করলাম। এখন আপনাদের কাজ হলো বাসায় সুন্দরভাবে এগুলো পড়া আর কি। ওকে, তাহলে আমার মনে হয় আজকে কি আমরা এই পর্যন্ত রাখবো। নেক্সট জি স্যার, রাখলে ভালো হয়। আমাদের ইথিক্যাল কনফ্লিক্ট গুলো আমরা রিজলভ করব, সেগুলো আলোচনা করব। কেউ একজন বলতেছিলেন কিছু? জি স্যার, বললাম যে রাখলে ভালো হয় আর কি এই পর্যন্ত। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আগামী দিনে আমরা কিভাবে ইথিক্যাল কনফ্লিক্ট গুলো রিজলভ করা যাবে এবং আমাদের লাস্ট চ্যাপ্টার যেটা আছে সেটা আমরা শেষ করব আশা করতেছি। স্যার তাহলে কি স্যার আমরা আর আপনার একটা ক্লাস পাবো নাকি আরো ক্লাস পাওয়ার পসিবিলিটি আছে স্যার? আচ্ছা, সাধারণত আমাকে রিভিউ ক্লাস দিয়ে থাকেন, এটা হালিম ভাই বলতে পারবেন, আর আপনাদের উপর ডিপেন্ডেন্ট। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা হালিম ভাইকে জানাবেন, উনি আমাকে জানাই দিবেন। ওকে স্যার, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার আপনিও ভালো থাকবেন স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম।
ওকে, কারো কোনো কোশ্চেন নাই মনে হয়। আমরা আজকে আমাদের এই চ্যাপ্টার 15 এর যে লাস্টের অংশটুকুন ছিল, যেটা বলেছিলাম আজকে কভার করব, সেইটুকুন আমি পড়াবো। পেজ নাম্বার 250। এই 250 নাম্বার পেজে রিজলভিং ইথিক্যাল কনফ্লিক্টস, ইথিক্যাল কনফ্লিক্ট গুলো আমরা কিভাবে রিজলভ করব সেই বিষয়ে আমরা আলোচনা করব। হ্যালো আলিউল্লাহ, আপনি মিউট করুন। আচ্ছা, ক্লাস ক্যাপ্টেন যদি কেউ থেকে থাকেন একটু হেল্প করতে হবে। স্যার অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো হোস্ট টুডে স্যার। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম আমাদের যে 5টা থ্রেড আছে, এই 5টা থ্রেড গুলো কিভাবে অ্যারাইজ করতে পারে, প্রত্যেকটা থ্রেড থেকে যে রিস্ক অ্যারাইজ হবে সেইটাকে মিনিমাইজ করার জন্য আমরা কি কি সেফগার্ড ইউজ করব এই বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে এখন আলোচনা করব রিজলভিং ইথিক্যাল কনফ্লিক্ট, কিভাবে আমরা এই ইথিক্যাল কনফ্লিক্ট গুলো রিজলভ করব। এখানে বলা আছে ICAB কোড সেটস আউট এ ফ্রেমওয়ার্ক ফর প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট টু ফলো হোয়েন ফেসড উইথ অ্যান ইথিক্যাল কনফ্লিক্ট। যদি ICAB এর কোনো প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইথিক্যাল কনফ্লিক্ট এই ধরনের কোনো কিছু ফেস করে থাকে, তাহলে ICAB যে কোড অফ ইথিক্স পাবলিশ করেছে সেইখানে বলা আছে যে ICAB কোড সেটস আউট এ ফ্রেমওয়ার্ক ফর প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট টু ফলো হোয়েন ফেসড এ ইথিক্যাল কনফ্লিক্ট। দ্য প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট শুড কনসিডার, বলছে এই প্রফেশনাল অ্যাকাউন্টেন্টকে কি কি বিষয়গুলো কনসিডার করতে হবে যদি কোনো ধরনের ইথিক্যাল কনফ্লিক্ট ক্রিয়েট করে থাকে। সেখানে প্রথম বলছে দ্য রিলিভেন্ট ফ্যাক্ট। রিলিভেন্ট ফ্যাক্টটা কি সেইটা তাকে কি করতে হবে, কনসিডার করতে হবে। অর্থাৎ কি কারণে এই ইথিক্যাল কনফ্লিক্টটা শুরু হলো, এই রিলিভেন্ট ফ্যাক্টটাকে কি বলছে প্রথমে কনসিডার করতে হবে। সেকেন্ড ওয়ান বলছে দ্য রিলিভেন্ট পার্টিজ, এই যে কনফ্লিক্টটা হলো এইখানে কতগুলো পার্টি জড়িত সেইটা আইডেন্টিফাই করতে হবে। থার্ড বলতেছে দ্য ইথিক্যাল ইস্যুজ ইনভলভড, এখানে কি কি ইথিক্যাল ইস্যু ইনভলভ আছে সেইগুলোকে আইডেন্টিফাই করতে হবে। ফোর্থ বলতেছে দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপলস রিলেটেড টু দ্য ম্যাটার ইন কোশ্চেন। আমরা যে ফান্ডামেন্টাল প্রিন্সিপল গুলো পড়েছি সেইগুলো সম্পর্কে বলতেছে যে দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপাল রিলেটেড টু দ্য ম্যাটার ইজ কোশ্চেনেবল। এই যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল গুলো ফলো করে আমাদের কি করার কথা, প্রফেশনাল সার্ভিস বা অ্যাসুরেন্স সার্ভিস গুলো দেওয়ার কথা, সেই প্রফেশনাল ইথিক্স বা কোডস অফ ইথিক্স গুলো মেনে আমরা কোনো সার্ভিস দিতে পারতেছি কিনা বা এই সমস্ত কারণেই কোনো কনফ্লিক্ট অ্যারাইজ করেছে কিনা সেইটার কথা এখানে বলতেছে। এরপর বলতেছে এস্টাবলিশড ইন্টারনাল প্রসিডিওরস। এই যদি ইথিক্যাল কনফ্লিক্টটা কি হয় অ্যারাইজ করে থাকে বা আমাদের যে ফ্রেমওয়ার্ক বলছে যে বিষয়গুলো কনসিডার করতে, সেইগুলো যদি কনসিডার করার পর আমরা আইডেন্টিফাই করতে পারি যে এই কারণে এই ইথিক্যাল কনফ্লিক্টটা হয়েছে বা এখানে এই পার্টিগুলো এর সাথে ইনভলভড আছে, কোন কোন গ্রাউন্ডে এই কনফ্লিক্টটা কে আমরা কনসিডার করলাম, এই বিষয়গুলো যখন আপনি কি করতে পারবেন, আইডেন্টিফাই করতে পারবেন, তখন বলতেছে এস্টাবলিশড ইন্টারনাল প্রসিডিওরস। বলছে ইন্টারনাল প্রসিডিওর গুলো কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, যাতে কি করতে এই ইথিক্যাল কনফ্লিক্টটা আমরা রিজলভ করতে পারি বা মিনিমাইজ করতে পারি। এখন ইন্টারনাল প্রসিডিওরস গুলো কি কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা আগে আলোচনা করেছি, তারপর জাস্ট আপনাদের বোঝার জন্য আমি বলতেছি যে এটা কি হতে পারে। আপনার উইদিন দ্য ফার্ম আপনারা আপনাদের এঙ্গেজমেন্ট পার্টনারের সাথে কি করতে পারেন, এই বিষয় নিয়ে ডিসকাস করতে পারেন। এঙ্গেজমেন্ট পার্টনার এই বিষয়টা ওই প্রতিষ্ঠানের চার্জ উইথ গভর্নেন্স এর সাথে কি করতে পারে, ডিসকাস করতে পারে, অথবা যে অডিট কমিটি আছে তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারে, আলোচনা করে একটা আউটলাইন দাঁড় করাতে পারে বা এই ইথিক্যাল কনফ্লিক্টটা কি করতে পারে, রিজলভ করতে পারে। এইটাকে বলতেছে ইন্টারনাল প্রসিডিওরস। অর্থাৎ নিজেরা আগে কি করতে হবে, সমাধান করার চেষ্টা করতে হবে। কারা কারা এই যে পার্টিগুলোর ভিতর এই ইথিক্যাল কনফ্লিক্টটা সৃষ্টি হয়েছে, সেই সমস্ত পার্টি তারা কি করবে, নিজেদের ভিতর আলোচনা করে বা নিজেদের ভেতর বিভিন্ন
যে পলিসি প্রসিডিওর গুলো আছে অর্গানাইজেশনের সেইগুলো ফলো করে কি করবে, এই ইথিক্যাল কনফ্লিক্টটা মিনিমাইজ করার চেষ্টা করবে অথবা রিজলভ করার চেষ্টা করবে। এবং লাস্ট ওয়ান বলতেছে যে অল্টারনেটিভ কোর্স অফ অ্যাকশন, যদি এই ইন্টারনাল প্রসিডিওরে না হয় তাহলে অল্টারনেটিভ কোর্স অফ অ্যাকশনে যেতে হবে। সেক্ষেত্রে অল্টারনেটিভ কোর্স অফ অ্যাকশন কি বলা যেতে পারে, সাধারণত যে আপনারা যেহেতু প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আপনাদের রেগুলেটর আইসিএবি, আপনারা আইসিএবির শরণাপন্ন হতে পারেন। আইসিএবি এইটা কি করতে পারে, রিজলভ করার দায়িত্ব নিতে পারে, এই বিষয়গুলো আর কি। তো আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো, আপনাকে এইগুলো মেমোরাইজ করতে হবে। যদি বললো যে রিজলভিং ইথিক্যাল কনফ্লিক্টস, হ্যাঁ, এই ক্ষেত্রে একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্টকে কি কি বিষয়গুলো কনসিডার করতে হবে। ফার্স্ট ওয়ান বললো দ্য রিলিভেন্ট ফ্যাক্টস, সেকেন্ড ওয়ান বললো দ্য রিলিভেন্ট পার্টিস, থার্ড বললো দ্য ইথিক্যাল ইস্যুস ইনভলভ, ফোর্থ বললো এস্টাবলিশড ইন্টারনাল প্রসিডিওরস, ফিফথ বললো অ্যাবাভ অল। হ্যাঁ, তাহলে আনসারটা কি হবে, কেউ একজন বলতে পারবেন? স্যার অ্যাবাভ অল হবে। ওকে, তাহলে আমরা এইভাবে এই ইথিক্যাল কনফ্লিক্ট গুলো রিজলভ করতে পারি। এখন আপনাদের বইয়ের পেজ নাম্বার 251, এখানে একটা অডিট ট্রেনি ইস্যুস সম্পর্কে ইন্টারেক্টিভ কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেনটা আমি একটু পড়িয়ে দিচ্ছি আপনাদের। বলছে, ইউ আর এ ট্রেনি ইন দ্য অডিট ডিপার্টমেন্ট অফ হারিস ব্রাদার্স এন্ড কোম্পানি। ইউ হ্যাভ রিসেন্টলি started your training, have not attended any course and have attended one audit. When you carried out some simple audit test under supervision from the audit senior, an audit manager has asked you to attend the inventory count of box boards, which has a large amount of inventory, which is subject to an annual inventory count. There are very few other controls over the inventory at the box. Inventory is highly material to box boards, financial statements. No other audit staff will be attending the inventory count. তাহলে দেখেন বলতেছে আপনি একজন ট্রেনি হিসেবে আপনি রিসেন্টলি জয়েন করেছেন। এরপর বলছে যে have not attended any course or have attended one audit. একটা অডিটে আপনি অংশগ্রহণ করেছেন and carried out some simple audit test under supervision of audit senior, এবং যে অডিটটা আপনি করেছেন সেখানে একজন সিনিয়রের সুপারভিশনে আপনি সিম্পল কিছু অডিট টেস্ট সেখানে করেছেন। তো এখন বলতেছে যে আপনাকে অডিট ম্যানেজার বলল যে এখন একটা ইনভেন্টরি কাউন্টে আপনাকে দায়িত্ব দেওয়া হলো। সেখানে বলতেছে যে এটা একটা লার্জ অ্যামাউন্ট অফ ইনভেন্টরি যাদের আছে এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এই ইনভেন্টরি ফিগারটা ম্যাটেরিয়াল। নো আদার অডিট স্টাফ উইল বি অ্যাটেন্ডেড ইন দ্য ইনভেন্টরি কাউন্ট। অন্য কেউ আর আপনার সাথে যুক্ত হবে না এই কাজে। তো হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোর্স অফ অ্যাকশন ফর ইউ টু টেক? পারফর্ম দ্য অডিট, রেফার টু ট্রেনিং পার্টনার, কন্ট্যাক্ট আইসিএবি। কোনটা হবে? আপনাদের 1 মিনিট সময় দিচ্ছে, আপনারা পড়ে আনসার দেন। কেউ বলতে পারবেন আনসার কোনটা হবে? Sir, the fundamental principles related to the matter in question এটা। হ্যাঁ বলেন। The fundamental যেটা আর কি the fundamental ইন্টারেক্টিভ কোশ্চেন পড়াচ্ছি, আপনি এটা আগে আনসার দেন, তারপর ওটা আমি আলোচনা করে দেব। হ্যাঁ স্যার দা রেফার টু স্যার একটা বললেন ওইটা বলবো স্যার। এখানে দুইটাই তো হওয়ার কথা স্যার। এখানে which of the following is the most appropriate course of action for you to take? Which of the following? কোনটা? which of the following কোনটা বলেন?
Sir, refer to ICAB and training partner. যে কোনো একটা বলতে হবে। refer to training Refer to ICAB. partner হবে স্যার। আচ্ছা, একজন বললেন আইসিএবি আর একজন বলছে ট্রেনিং পার্টনার। আচ্ছা, একটু যদি আপনারা স্লাইডটা দেখেন আমাদের, সেখানে দেখেন বলতেছে এস্টাবলিশড ইন্টারনাল প্রসিডিওরস। সেখানে তো আমি বললাম যে আপনি যদি কোনো ধরনের ইথিক্যাল কনফ্লিক্ট অথবা কোনো প্রবলেমে পড়েন, প্রথমে আগে ইন্টারনাল প্রসিডিওরস গুলো কি করতে হবে, আপনাকে ফলো করতে হবে। সেক্ষেত্রে আপনি আপনার ফার্মের যে পার্টনার আছে সেই এঙ্গেজমেন্ট পার্টনারের সাথে ডিসকাস করতে পারেন, অথবা আপনার অডিট সিনিয়রের সাথে ডিসকাস করতে পারেন। হ্যাঁ, ঠিক কিনা? আগে তাদের সাথে আলোচনা করতে হবে। আলোচনা করে যদি কোনো সুফল না আসে, সেক্ষেত্রে আপনি তারপরের অ্যাকশনটা অল্টারনেটিভ কোর্স অফ অ্যাকশন যেটা বলা আছে, অর্থাৎ এই ইন্টারনাল প্রসিডিউরের বাইরে অন্য কোনো সোর্সের মাধ্যমে আপনি কি করতে পারেন, এই ইথিক্যাল কনফ্লিক্টটা রিজলভ করতে পারেন। এখানে প্রথম কাজটা হলো আপনার ইন্টারনালি এই ইথিক্যাল কনফ্লিক্টটা কি করা, রিজলভ করা। তাই না? বলছে রেফার টু ট্রেনিং পার্টনার। প্রথমে আপনি কাকে এটা রেফার করবেন, ইথিক্যাল পয়েন্ট অফ ভিউতে প্রথমে আপনি বলবেন এটা আপনি ডিসকাস করবেন আপনার এঙ্গেজমেন্ট পার্টনারের সাথে, যে আপনার প্রপার কি নেই, ট্রেনিং নেই, আপনি অল্প কয়েকদিন জয়েন করেছেন, সেই কাজটা আপনার পক্ষে করা কি হবে না, পসিবল না হবে না এইটা। বা আপনি বলতে পারেন যে কাজটা যদি আমাকে দিয়েই করানো হয়, তাহলে আমি কোয়ালিটিটা মেনটেইন করতে পারবো কিনা, কারণ আমার এই ক্ষেত্রে কোনো কি নাই, এক্সপেরিয়েন্স নাই, বা আমার সাথে আর একজন সিনিয়রকে দেওয়ার জন্য, এইভাবে আর কি, ঠিক কিনা? তাহলে এঙ্গেজমেন্ট পার্টনার চেষ্টা করবে এই বিষয়টা রিজলভ করার আর কি। আচ্ছা, একজন কোশ্চেন করতেছিলেন, বলেন কোশ্চেনটা আপনার কোনটা বুঝতেছিলেন না? না স্যার, সলভ হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, এখন আপনাদের বইয়ের পেজ নাম্বার 251, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ফর অ্যাকাউন্টেন্ট, এইখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা আমি একটু পড়িয়ে দিব আর কি। আচ্ছা, এখানে যেটা বলা আছে যে an accountant in industry may face more pressure to behave unethically at times। এখানে বলতেছে যারা প্র্যাকটিসিং মেম্বার না, অর্থাৎ ফার্মে যারা পার্টনার হিসেবে আসেন বা অডিট সার্ভিস প্রোভাইড করে থাকেন বা অ্যাসুরেন্স সার্ভিস প্রোভাইড করে থাকেন, তাদেরকে প্র্যাকটিসিং মেম্বার বলে আর কি। আর যারা সার্ভিসে আসে তাদেরকে এই অ্যাকাউন্টেন্ট বলতেছে, বা তারা সার্ভিসের সাথে যুক্ত আছেন। তাহলে এই ক্ষেত্রে বলতেছে যে অ্যাকাউন্টেন্ট ইন ইন্ডাস্ট্রি মে ফেস মোর প্রেসার টু বিহেভ আনইথিক্যালি এট টাইমস। এইটা হলো প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন প্র্যাকটিস, আর একটা হলো প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন সার্ভিস। যারা প্র্যাকটিসে আছেন তাদের কথা বললাম, আর প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন সার্ভিস যারা চাকরি করতেছে তাদের কথা বলতেছি আর কি। সেই ক্ষেত্রে বলতেছে যে an accountant in industry may face more pressure to behave unethically at times. The accountant should evaluate the threats that such pressures bring. Safeguardের কথা কি বলতেছে, obtaining evidence, obtaining advice, using a formal dispute resolution process at work, seeking legal advice. ওকে, দেখেন the code of ethics gives to accountants in such conflict situations কি বলতেছে দেখেন।
it is important to remember that accountants in a non-practice environment are subject to the same fundamental principles as accountants in practice. তাহলে একটা আমি একটু আগেই বলতেছিলাম যারা নন প্র্যাকটিসে আছে তাদেরকে আমরা বলতেছি যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন সার্ভিস, আর একটা হলো প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন প্র্যাকটিস। প্র্যাকটিসের কথা তো আমরা বললাম, যারা সার্ভিসে আছে তাদের জন্য আমাদের যে কোডস অফ ইথিক্স আছে বা যে ফান্ডামেন্টাল প্রিন্সিপল গুলো আছে সেইগুলো তাদেরকে ফলো করতে হবে। বলতেছে however an accountant in business may find that he is faced with implicit or explicit pressure to act contrary to the law or regulations, act contrary to technical or professional standards, facilitate unethical or illegal earning management strategies, lie to or mislead auditors or regulators, issue or be associated with published reports. দেখেন এইগুলো তাকে আনইথিক্যালি ভাবে প্রেসারাইজ করতে পারে ম্যানেজমেন্ট এই কাজগুলো করার জন্য। এক্ষেত্রে বলতেছে যে কিভাবে ইথিক্যাল কনফ্লিক্ট গুলো রিজলভ করা যেতে পারে। প্রথমে বলছে ফার্স্ট, রিজলভ ইন্টারনালি ইউজিং এ ফর্মাল ডিসপিউট রেজলিউশন প্রসেস অর অডিট কমিটি। বলতেছে সে ওই প্রতিষ্ঠানের যে ফর্মাল ডিসপিউট রেজলিউশন প্রসিডিওরস গুলো আছে সেই অনুসারে সে এইটা কি করতে পারে, রিজলভ করতে পারে, অথবা অডিট কমিটির সাথে এই বিষয়টা কি করতে পারে, আলোচনা করতে পারে। এরপর বলতেছে সেকেন্ড, অবটেইন অ্যাডভাইস ফ্রম আইসিএবি। যদি ইন্টারনালি এটা সে সমাধান করতে না পারে তখন বলতেছে আইসিএবির কাছ থেকে অ্যাডভাইস নিতে পারে। থার্ড, সিক লিগ্যাল অ্যাডভাইস। তারপর বলতেছে আইসিএবি থেকে সে অ্যাডভাইস নিতে পারে, তারপরে বলতেছে না হলে সে কি করতে পারে, লিগ্যাল অ্যাডভাইস নিতে পারে। অ্যাজ এ লাস্ট রিসোর্ট রিজাইন। যদি কোনোভাবেই সে এই ইথিক্যাল কনফ্লিক্ট গুলো রিজলভ করতে না পারে শেষ পর্যন্ত তাকে বলতেছে তাকে রিজাইন করতে হতে পারে। তাহলে এতক্ষণ আমরা যে অংশটুকু আলোচনা করলাম সেগুলো বলতেছে এই ইথিক্যাল কনফ্লিক্টটা রিজলভ করার ক্ষেত্রে যদি কোনো ইথিক্যাল কনফ্লিক্ট কি হয়, ক্রিয়েট করে বা অ্যারাইজ করে, কাদের জন্য, অ্যাকাউন্টেন্টস ইন সার্ভিস যারা, তাদের ক্ষেত্রে বললো যে এই নিম্নোক্ত সেফগার্ড গুলো তারা ব্যবহার করতে পারে। একটা হলো রিজলভ ইন্টারনালি ইউজিং ফর্মাল ডিসপিউট রেজলিউশন প্রসেস অর অডিট কমিটি, সেকেন্ড, অবটেইন এভিডেন্স ফ্রম আইসিএবি, থার্ড, সেক লিগ্যাল অ্যাডভাইস, অ্যাজ লাস্ট রিজাইন। এখন আপনাদের বইয়ের পেজ নাম্বার 252 এই পেজে একটা ওয়ার্ক এক্সাম্পল দেওয়া আছে, ইন্টারেক্টিভ কোশ্চেন এক্সাম স্ট্যান্ডার্ড। এটা আমি একটু পড়াই দিচ্ছি। Imo is a qualified accountant. She has recently moved out of practice and taken up the position of financial controller of a small unlisted company, Lavender Lane Limited. The company has a short-term cash flow problem. Imo was recently called into the board meeting and asked if she could defer some income from the previous financial year so as to influence when the tax, both VAT and corporate tax, would be due on those sales. তাহলে দেখেন যেহেতু তাদের কিছু ক্যাশ ফ্লো প্রবলেম আছে সেক্ষেত্রে বলতেছে যে তাদের কিছু ইনকামকে কি করার জন্য, ডিফার করার জন্য। The directors were insistent that such deferral necessary and that she should consider this request more in the nature of an order. Which two of the following possible course of action are likely initially to be the most appropriate in this situation? কোন দুইটা, which two of the following possible course of action are likely initially to be the most appropriate in this situation? কোন দুইটা এই সিচুয়েশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে আর কি। প্রথমটা কি বলতে, report her concerns to the audit committee of the board of directors, seek advice from ICAB, take a step in line with company's formal dispute resolution process, take advice from her legal advisors, resign her job.
তাহলে আপনাদের 2 মিনিট সময় দিচ্ছি, এটা এক্সাম স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন, আপনারা একটু পড়ে এই কোশ্চেন আনসার দেন। 2 মিনিটস টাইম। কোনটা কোনটা হবে বলেন। কোনটা কোনটা হবে, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? Yes, sir. Loud and clear, sir. ওকে, কোনটা কোনটা নাকি আমি বলে দিব আনসার? 1 আর 3, তারপরে বাকিগুলা 1 আর 3, একজন বললেন 1 আর 3। ইনিশিয়ালি আচ্ছা, 3টে কেসে। ওকে, অন্য কেউ? 4 বাদে সবগুলো। 4 বাদে সবগুলো, কিন্তু আমার তো বলছে 2টা। আপনি তো এমসিকিউ কোশ্চেনের আনসার দিচ্ছেন, এখানে স্পষ্ট বলছে হুইচ টু অফ দা ফলোইং, কোন 2টা? দুই আর তিন। স্যার দুই। 1 1 আর 4। 1 আর 4। আচ্ছা, কয়েকজনই বললেন 1 আর 4। তাহলে আমি একটু বলি, আপনারা শোনেন কিভাবে আনসার দিবেন আর কি। এখানে বলছে যে ইমো কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট, সে জয়েন করলো কোথায়? একটা আনলিস্টেড কোম্পানি, স্মল কোম্পানি। সেইখানে তাকে বোর্ড অফ ডিরেক্টররা ডাকলেন, ডেকে বললেন যে ক্যাশ ফ্লো প্রবলেম থাকার কারণে কিছু ইনকাম ডিফার করতে হবে। কি কারণে? যাতে এখানে দেখেন ফ্রম দ্য প্রিভিয়াস ইয়ার ফাইন্যান্সিয়াল সো অ্যাজ টু ইনফ্লুয়েন্স when the tax would be due on those sales। তো তাকে এই আনইথিক্যাল প্র্যাকটিস করার কথা তারা বললো আর কি। সেক্ষেত্রে বললো যে কোন নিচের কোন 2টা কোর্স অফ অ্যাকশন আর লাইকলি ইনিশিয়ালি টু বি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইন দিস সিচুয়েশন। কোন 2টা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে? 1 নাম্বার বলতেছে রিপোর্ট হার কনসার্ন টু দ্য অডিট কমিটি অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস। ওকে, সে তার বোর্ড অফ ডিরেক্টরস এর কাছে তার কনসার্নটা সে জানাইতে পারে ইন্টারনালি, এটা রিজলভ করার জন্য। সেকেন্ডটা বলতেছে যে সিক অ্যাডভাইস ফ্রম আইসিএবি। আপনি যদি ইন্টারনালি রিজলভ করতে না পারেন তাহলে আইসিবির কাছে যেতে পারেন। থার্ড বলতেছে টেক স্টেপস ইন লাইন উইথ কোম্পানিজ ফর্মাল ডিসপিউট রেজলিউশন প্রসেস। তাদের যে ফর্মাল ডিসপিউট রেজলিউশন প্রসেস আছে সেই প্রসেসটা ফলো করতে বলতে পারে।
টেক অ্যাডভাইস ফ্রম হার লিগ্যাল অ্যাডভাইজার, আর লাস্ট বলতেছে ডিজাইন হার জব। আচ্ছা, তো প্রথম আমরা দেখেন এখানে কোনটা কোনটা বাদ দিতে পারি। প্রথমে হলো আমরা তাদের ইন্টারনাল প্রসিডিওর গুলোর দিকে তাকাই। তাদের ইন্টারনাল প্রসিডিওরটা কি? টেক স্টেপস ইন লাইন উইথ কোম্পানিজ ফর্মাল ডিসপিউট রেজুলেশন প্রসেস। তো যেহেতু তাদের বোর্ড অফ ডিরেক্টরস তাকে ডেকে এই অন্যায়টা করতে বলতেছে, তাহলে কি সে এই ফর্মাল ডিসপিউট রেজুলেশন প্রসেসের মাধ্যমে সঠিক বিচার পাবে? কি মনে হয় আপনাদের? না, পাবে না। তাহলে এই অপশনটা বাদ প্রথমেই। সেকেন্ডটা হলো যে রিপোর্ট হার কনসার্ন টু অডিট কমিটি অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস। ওকে, সে অডিট কমিটির কাছে সে জানাইতে পারে, যেহেতু এটা বোর্ডের সাব কমিটি অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস, জানাইতে পারে। থার্ড হলো যদি এই অডিট কমিটির মাধ্যমে এটা রিজলভ করা না যায়, সেক্ষেত্রে সে আইসিবির শরণাপন্ন হতে পারে, সিক অ্যাডভাইস ফ্রম আইসিএবি। বললো যে ইন্টারনালি না পারলে আপনি কোথায় যাবেন? আইসিবির কাছে যাবেন। আইসিএবি যদি এটা সমাধান করতে না পারে, সেক্ষেত্রে আপনি লিগ্যাল অ্যাডভাইস নিতে পারেন। তারপরে হলো লিগ্যাল অ্যাডভাইস, এবং ফাইনালি যদি আপনি কোনোভাবে এইগুলো মিনিমাইজ করতে না পারেন, ফাইনালি কি করবে? রিজাইন হার জব। ফাইনালি যাই আপনি রিজাইন দিতে পারেন। তাহলে এখন আপনারা বলেন কোনটা কোনটা রাইট হবে? আমি তো সবগুলোই এক্সপ্লেইন করলাম। 1 আর 2 স্যার। 1 আর 2 হবে সঠিক আর আনসার। 1 আর 2 1 আর 2। তাহলে বুঝতে পারছেন? 2 আর হচ্ছে স্যার 4টাও তো স্যার কারেক্ট হতে পারে স্যার। 3টা যেহেতু বলে না স্যার, এখানে আমরা সিলেকশন কিভাবে করব? 3টাই তো মনে হচ্ছে বলছে 2টার কথা ভাই। জি স্যার, 2টার কথা বলতেছে তো, কিন্তু মানে 3টাই তো মোটামুটি ভাবে আমার মনে হচ্ছে কাছাকাছি হবে। না না, এখানে বলছে যে মোস্ট ফলোইং পসিবল কোর্স অফ অ্যাকশনস, হ্যাঁ, ইনিশিয়াল টু বি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইন দিস। কোনটা কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে বুঝতে পারছেন? 1 নাম্বার 2 নাম্বার আপনাকে মার্কিং করতে হবে আর কি। যেহেতু 2টা মার্কিং এ 1 নাম্বার কি আসে? ইন্টারনালি করবে। যদি সেটা সমাধান না হয় তখন আইসিএবির কাছে যাবে 2 নাম্বার। 3 নাম্বারে হলো আইসিবির কাছ থেকে আইসিবি না পারলে স্যার তখন যাইতে হবে কোথায়? লিগ্যাল অ্যাডভাইস। ক্লিয়ার? তো এই জন্য আপনাকে 1 আর 2 নিতে হবে এখানে। ওকে, তার মানে স্যার উত্তর 3টাও কারেক্ট হতে পারে, কিন্তু ওর থেকে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট 2টা নিতে হবে, যেটা মোস্ট ক্লোজলি মোস্ট লাইকলি যে 2টা, সেই 2টা আপনাকে নিতে হবে। ক্লিয়ার? জি স্যার। স্যার আইসিবি কথা উল্লেখ না থাকলে তৃতীয়টা নেওয়া যেতেছে। হ্যাঁ, যদি 2 নাম্বার না থাকতো তাহলে আপনি ওইটা নিয়ে নিতেন, টেক অ্যাডভাইস ফ্রম লিগ্যাল অ্যাডভাইজার।